আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছে সবাই? ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটা আমাদেরকে জানান, বাকি অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই দ্রুত দ্রুত ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। একটু দ্রুত বলতে হবে। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। দ্রুত দ্রুত ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। প্রিয় ভাই বোন আমার, সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার মনের মাধুরীতে মিশে গেছেন, তাই না? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সবাই কি রেডি? এই তো আলহামদুলিল্লাহ রেডি, আলহামদুলিল্লাহ রেডি। ফাইন ফাইন, গুড, আলহামদুলিল্লাহ রেডি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওকে ফাইন। যদি দেখাও যায়, শোনাও যায়, তাহলে আমরা এখন শুরু করে দিচ্ছি। লাস্ট আমরা পড়েছিলাম সম্ভবত, আচ্ছা এই পর্যন্ত এটা পড়েছিলাম। হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ, এটা আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ এটাও পড়েছি। এটাও পড়েছি আমরা 36 34 আচ্ছা 35 পর্যন্ত আমরা পড়েছিলাম। তো আজকে 36। তো খেয়াল করে দেখেন, খুবই সহজ একটা রুলস। আমরা আগে বলেছি সেন্টেন্স ডিসকাশন কোনো একটা টপিকের নাম না। সেন্টেন্স ডিসকাশন মানে হচ্ছে গ্রামারের যত টপিক আছে সব টপিক রিভিশন হবে সেন্টেন্স ডিসকাশনে। গ্রামারের 20টা 30টা 40টা 50টা যত টপিক আছে সব টপিক রিভিশন হবে কোথায়? সেন্টেন্স ডিসকাশনে। গ্রামারের সকল টপিক ডিসকাশন, একক কোনো একটা টপিকের নাম না। সেন্টেন্স ডিসকাশন মানে হচ্ছে পুরা গ্রামারের সকল টপিকের কী সংমিশ্রণ। সো এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই যে প্রশ্নটা, এইটা নেওয়া হয়েছে সিকোয়েন্স অফ টেন্স থেকে। সো সকল টপিক থেকে মিলিয়ে কিন্তু হচ্ছে আমাদের সেন্টেন্স ডিসকাশনের প্রশ্নগুলো আসলে বানানো হয়। যাই হোক, এই হোয়াইলের ব্যাপারে আমরা আপনাদেরকে অলরেডি বলেছিলাম। হোয়াইলের যে কোনো এক পাশে, হোয়াইলের সবাই লিখে রাখেন, হোয়াইল এর যে কোনো এক পাশে, এটা আমরা কিন্তু অলরেডি পড়াইছি আলহামদুলিল্লাহ। যে কোনো এক পাশে, যে কোনো এক পাশে অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াস হবে, অবশ্যই কন্টিনিউয়াস হবে। হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে, এটা লিখে রাখেন। হোয়াইলের যে কোনো এক পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এইটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, প্রতি বছর প্রশ্ন আসে, এটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে। খুব খেয়াল করে দেখেন, প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে। খেয়াল করে দেখেন, এখানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, এখানে কন্টিনিউয়াস নাই মানে কাটা, এখানে কন্টিনিউয়াস আছে। তাহলে আনসার হবে ডি। আনসার কী হবে বলেন? ডি হবে। আনসার কী হবে? ডি। না প্রিয় ভাই বোন আমার, আনসার আসলে ডি হবে না। কেন হবে না? খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলিজাটা প্রামাণিকেরা, এইখানে আনসার ডি না হওয়ার কারণ হচ্ছে, দেখেন আমরা বলছিলাম কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রিয় ভাই বোন আমার বিভার প্লাস ভার্ব আইএনজি, বিভার প্লাস ভার্ব আইএনজি, বিভার প্লাস ভার্ব আইএনজি, বিভার প্লাস ভার্ব আইএনজি। অনেকে বিভার ভার্ব আইএনজি দেখলে মনে করে কন্টিনিউয়াস, অনেকেই মনে করে স্যার এটা তো কন্টিনিউয়াস, কিন্তু এটা কন্টিনিউয়াস না প্রিয় ভাই বোন আমার। কারণ হচ্ছে এখানে বিভার্ব অনুপস্থিত, কোনো বিভার্ব নাই। আর বিভার্ব ছাড়া কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। বিভার্ব ছাড়া এই পৃথিবীর কোনো কন্টিনিউয়াস হয় না। বিভার্ব ছাড়া এই পৃথিবীর কোনো কন্টিনিউয়াস হয় না। বিভার্ব ছাড়া এই পৃথিবীর কোনো কন্টিনিউয়াস হয় না। বিভার্ব ছাড়া আরও কোনো কন্টিনিউয়াস কি হয় না। ওকে ফাইন। এবার দেখেন
বিভার কোনগুলো? এই যে এম, ইজ, আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর হইতে পারে। তারপরে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট কন্টিনিউয়াস হইলে ওয়াজ, ওয়ার। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হইলে হ্যাড বিন। ফিউচার কন্টিনিউয়াস হইলেও শ্যাল বি, অর্থাৎ কোনো না কোনো একটা বিভার লাগবে। বিভার ছাড়া সাধারণত কন্টিনিউয়াস হয় না, হয় না, হয় না। তাই যাই হোক, এখানে যেহেতু বিভার নাই, তার মানে এটা কাটা। তাহলে এই দেখেন, এখানে এই যে বিভার বাসে, বারবার সাথে আইএনজি আছে, বিভার বাসে, বারবার সাথে আইএনজি আছে। তার মানে আনসার হবে এ। হি ফেল ডাউন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং। সে পড়ে গিয়েছিল। কখন? যখন সে হাঁটছিল, অথবা হাঁটার সময় সে পড়ে গিয়েছিল, হাঁটার সময় সে পড়ে গিয়েছিল। দেখেন এই বাক্যটাকে ছোট করেও লেখা হয়। আমি একটু স্মার্ট একটা বিষয় শিখাই দিই, খুব খেয়াল রাখেন। আপনারা হয়তো ভাবেন যে তাড়াহুড়া করে কোর্সটা শেষ করে দেন, অথচ আমার টার্গেট হচ্ছে যত বেশি পড়ানো যায়, বুঝতে পেরেছেন? কারণ এই কোর্সটাকে আমি বারবার বলেছি, এটা আপনাদের ইনকাম কোর্স, স্বাবলম্বী হওয়ার কোর্স। এই কোর্স করে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, যদি আল্লাহর রহমতে যে টপিকগুলো পড়াচ্ছি, টপিকগুলো ভালো মতো আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, হৃদয়ের মধ্যে ভালো মতো গেঁথে নিতে পারেন, বা ভালো মতো এগুলোতে দক্ষ হতে পারেন, আপনি আল্লাহর রহমতে, আল্লাহর পর ভরসা করে বলছি, সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। আমি মন থেকে দোয়া করি আপনাদের সবার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা হয়। কিন্তু আল্লাহ না করেন, কোনো কারণে যদি আপনাদের চাকরি বাকরি না হয়, তবু কোনো দিন আটকাবেন না, কোনোদিন কারণ সাথ পাততে হবে না ইনশাল্লাহ, সারা জীবন চলতে পারবেন। এই কোর্সের কি বলবো, যেই দক্ষতা, যে শক্তি, যে সামর্থ্য তৈরি হবে, এটা দিয়ে আপনি সারা জীবন পড়াইতে পারবেন। ইভেন বুড়ো হয়ে গেলে আপনি চলতে পারবেন। এই হচ্ছে ব্যাপার আর কি। এই জন্য আমরা মানে আমি চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি বিষয়গুলো পর্যন্ত বলার। এই জন্য ক্লাস অনেক সময় দেখবেন যে আমাদের 2 ঘন্টা বেশি হয়ে যায় বা লেন্দি হয়ে যায়। চাইলে আমি প্রত্যেকটা ক্লাস আধা ঘন্টায় শেষ করতে পারি, এবং দ্রুত শেষ করার ব্যাপারে আমি অনেক বেশি কি বলবো এক্সপার্ট। কিন্তু আমি ইচ্ছে করে নিজেকে ফোর্স দিয়ে আস্তে আস্তে শেষ করতেছি, যেন ভালো মতো আপনাদেরকে বুঝাইতে পারি। আপনারা তাড়াহুড়া করলে শেষ করে দিব, সমস্যা নেই, 1 সপ্তাহের মধ্যে দেখবেন কোর্স শেষ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পরীক্ষা অনেক সময় হচ্ছে আপনার ফ্রেজাল স্টাইলে আসে, ফ্রেজ স্টাইলে। যেমন ধরেন এই সাবজেক্ট এবং এই ভার্ব কেটে দিলে এই অংশটা ফ্রেজ হয়ে যাবে। এই অংশটা কি হয়ে যাবে বলেন? ফ্রেজ হয়ে যাবে। হি ফেল ডাউন হোয়াইল ওয়াকিং, সে পড়ে গিয়েছিল কখন? হাঁটার সময়। তখন এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দেখেন বাক্যটা কত সুন্দর হয়ে গেছে। হি ফেল ডাউন হোয়াইল ওয়াকিং, এর অর্থ কি? হাঁটার সময় সে পড়ে গিয়েছিল। খুব খেয়াল করেন, হাঁটার সময় সে পড়ে গিয়েছিল। কখন পড়ে গেছিল? হাঁটার সময়। এবার এটাকে যদি আমরা এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অবস্থায়, এবার যদি আমি অ্যাডভার্বিয়াল ক্লজ বানাইতে চাই, অ্যাডভার্বিয়াল ক্লজ মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তার মানে আমরা কি করতে হবে তখন? এই যে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। এবার কি হয়ে গেল? সে কখন পড়ে গিয়েছিল? যখন সে হাঁটছিল, while he was walking। তাহলে এটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এটা যদি আমরা কেটে দিই তখন হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ব্যাপারগুলো যদি খেয়াল করেন, আপনাদের স্মার্টনেস বাড়বে। আপনারা যদি ব্যস্ত হয়ে যান, তাড়াহুড়া করেন, আমি তো এগুলো বলতে পারবো না, বলার সাহস পাবো না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমাকে সাহস দেন, আমাকে সাপোর্ট দেন, সেক্ষেত্রে হয়তো এই জিনিসগুলো আমরা বলতে পারবো। অনেকে বলেন, স্যার 1 ঘন্টা বা 2 ঘন্টায় মাত্র 10টা প্রশ্ন সলভ, এটা তো পেট ভরে না। ওকে ফাইন, আমি 1 ঘন্টায় 100টা প্রশ্ন সলভ করে ফেলবো। পেট আপনার ভরবে মানে পেট ফেটে আপনি ফুলে একদম মারাও যেতে পারে, বুঝতে পেরেছেন? এই জন্য কোনো একজন বক্তা কী ধরনের কথা বলবে সেটা ডিপেন্ড করে অডিয়েন্সের ওপর। অডিয়েন্সের আগ্রহ, অডিয়েন্সের হচ্ছে আকাঙ্ক্ষা, এগুলোর উপর নির্ভর করে বক্তার মুখ দিয়ে ভালো কথা বের হয় অথবা খারাপ কথা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। অসুবিধা নেই, আপনারা যেভাবে চান সেভাবেই হবে, টেনশন নাই। আপনাদের মতো করে আমি হওয়ার চেষ্টা করতেছি, যেমনি হইলে আপনারা পছন্দ করবেন আমাকে, অমনি হয়ে যাবো, টেনশন নেই। যেই হোক, এই প্রশ্ন বুঝতে পারলে কমেন্ট লিখে দেবো 36কে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যারা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারটা, অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যাপারটা বুঝতে পেরেছেন, তারা আমাকে একটু কষ্ট করে পি এবং সি লিখবেন। পি এবং সি মানে ফ্রেজ এবং ক্লজ, আর লিখবেন কে, ক্লিয়ার। পি সি কে মানে পি, ফ্রেজ এবং ক্লজ ক্লিয়ার। যদিও এটা আমরা পড়িয়েছি ফ্রেজের ক্লাসে, ক্লজের ক্লাসে, এগুলো আমরা খুব ভালো করে পড়িয়েছি আলহামদুলিল্লাহ। মিষ্টি হালিমা, হ্যাঁ প্রিয় বোন আমার, একটু দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত। আপনারা দ্রুত যাচ্ছেন, আমি দ্রুত শেষ করে দেবো, টেনশন নাই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। পিসিকে গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফেন চৌধুরী ক্লিয়ার, ফারজান আপুমনি ক্লিয়ার, মিষ্টি হুমায়রা আপুমনি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, সামনে চলে যাবো আমরা, দ্রুত শেষ করে দেবো, টেনশন নাই। 50 মাইল ইজ আ লং ডিস্টেন্স অথবা 50 মাইল হ্যাজ আ লং ডিস্টেন্স, এটা আমরা অলরেডি পড়িয়েছি আলহামদুলিল্লাহ। রাইট ফ্রম অফ ভার্বের ক্লাস আমরা পড়িয়েছি, বা সাবজেক্ট পর এগ্রিমেন্টের ক্লাস আমরা পড়িয়েছি, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার। ডিস্টেন্স লিখে রাখেন, ডিস্টেন্স, অ্যামাউন্ট, হাইট,
ওয়েট, ডিস্টেন্স এমন হাইট, ওয়েট, টাইম, হ্যাঁ টাইম, টাইম, এদের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, সবসময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়। এবং কেন হয় সেটাও আমরা ব্যাখ্যা সহ বুঝিয়েছি। কেন হয় সেটা আমরা ব্যাখ্যা সহ বুঝিয়েছি, তাই না বলেন? কেন হয় সেটা আমরা ব্যাখ্যা সহ বুঝাইছি না? মনে আছে কারো? প্রিয় ভাই বোন আমার, কারো কি মনে আছে বলেন তো দেখি বাইরে, কে বলতে পারবেন কার কার মনে আছে? কার কার মনে আছে? এই তো আলহামদুলিল্লাহ, গুড। এই তো মনে আছে আলহামদুলিল্লাহ, গুড, মনে আছে আলহামদুলিল্লাহ। এই তো আমাদের অনেক ভাই বোন তো অনেক ট্যালেন্ট, অনেকের মনে আছে আলহামদুলিল্লাহ, গুড, অনেকের মনে আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে 50 মাইল, মাইলটা যারা আমি যদি ছোট্ট করে হালকা করে আবার একটু স্মরণ করে দিই, ছোট্ট করে হালকা করে দেখেন, এখান থেকে একটা দাগ দিলাম, হ্যাঁ, ঢাকা থেকে সাভার, আমরা ধরলাম ঢাকা থেকে সাভার 50 মাইল, আমরা ধরলাম 50 মাইল বা 50 কিলোমিটার। তো ঢাকা থেকে সাভারের দূরত্ব ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 50 কিলোমিটার দূরত্ব। আমি বলতে পারি এখানে 500 কিলোমিটার দূরত্ব, এখানে 5000 কিলোমিটার দূরত্ব, কিন্তু এখান থেকে পর্যন্ত কয়টা দূরত্ব বলেন? আমি যদি রেখা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত কয়টা রেখা? একটা রেখা। এখান থেকে এই পর্যন্ত কয়টা দূরত্ব? একটা দূরত্ব। এইখান থেকে এই পর্যন্ত কয়টা দূরত্ব? একটা দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত কয়টা রেখা? একটা রেখা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এই জন্য মাইলটা 50 হইতে পারে, মাইলটা 500 হইতে পারে, 5000 হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা? একটা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়? মানে আমার ইজ হয়। তাহলে 50-র সাথে নাউনটা তো প্লুরাল হবে, 1 হইলে মাইল, 2 হইলে মাইলস। তাহলে 50 হলে তো মাইলস হওয়ার কথা, মাইলস। তাহলে মাইলস নাই মানে কাটা। এবার দেখেন, যেহেতু 50 মাইলস হচ্ছে একটা দূরত্ব, যেই জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়, তার মানে সিঙ্গুলার নাই মানে কাটা। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ভার্ব নাই, মনে রাখবেন এই বাক্যে 50 মাইল একটা লম্বা দূরত্ব বলা হচ্ছে, 50 মাইল একটা লম্বা দূরত্ব, 50 মাইল একটা লম্বা দূরত্ব, 50 মাইল একটা লম্বা দূরত্ব। দেখেন এই বাক্যে কোনো ভার্ব আছে? খুব খেয়াল করেন, এগুলা আপনার স্মার্টনেস অনেক বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ যদি খেয়াল করেন। বলা হচ্ছে 50 মাইল একটা লম্বা দূরত্ব। এবার দেখেন এই বাক্যে কোনো ভার্ব আছে? যেমন ধরেন আমি, খুব খেয়াল করেন, খুব মজার একটা টেকনিক দিয়ে দিচ্ছি, আমি ভাত খাই, এই বাক্যে ভার্ব আছে না নাই? আছে। কোনটা বলেন তো? এই বাক্যে কি ভার্ব আছে? এই বাংলা বাক্যে কোনটা ভার্ব বলেন? আমি ভাত খাই, আমি পড়ি, বলেন তো এখানে ভার্ব কোনটা? আমি লিখি, আমি দেখি, এখানে ভার্ব কোনটা? ভার্ব আছে না নাই? আছে। কোনটা? এই যে খাই হচ্ছে ভার্ব, দেখি ভার্ব, লিখি ভার্ব, পড়ি ভার্ব। কিন্তু দেখেন এইখানে কোনো ভার্ব আছে? 50 মাইল একটা লম্বা দূরত্ব, এখানে কিন্তু কোনো ভার্ব নাই, এখানে কোনো ভার্ব নাই। বাংলায় একটা টেকনিক লিখে রাখেন, যেসব বাংলা বাক্যে ভার্ব থাকে না তাদের ভার্বটা কি হবে বুঝছেন না? এখানে তো একটা ভার্ব আছে, আপনি চাইলে এখানে বলতে পারেন আই রিড, আই রাইট, আই ইট রাইস, কিন্তু এখানে তো কোনো ভার্ব নাই। 50 মাইল একটা লম্বা দূরত্ব, এখানে ভার্ব নাই। তাহলে যে বাক্যের ভার্ব নাই, সে বাক্যের ভার্বটা কি হবে? লিখেন, সবাই লিখেন, ভালো লাগবে। দেখেন, ভার্ব নাই, যার, এম ইজ আর, ভার্ব নাই যার, এম ইজ আর, ভার্ব নাই যার, এম ইজ আর। তাহলে যেই সব বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই সব বাংলা বাক্যের ভার্ব হয় এম ইজ আর। যেসব বাংলা বাক্যে, এই পৃথিবীতে যেসব বাংলা বাক্যে ভার্ব নাই, সেসব বাংলা বাক্যের ভার্ব হয় এম ইজ আর। উদাহরণ, ওই যে এটা একটা উদাহরণ যে 50 মাইল একটা লম্বা দূরত্ব, এই বাক্যে কোনো ভার্ব নাই, তাহলে এই বাক্যে ভার্ব হবে এম ইজ আর। তাহলে আমরা আগে বলেছি এই বাক্যের সাথে আর হবে না। কেন হবে না? 50 মাইল একটা দূরত্ব, এই জন্য
এটার সাথে আর হবে না, এটা আমরা আগে বলেছি। তাহলে এখানে তো এম হবে না, এই বাক্যের সাথে কি এম যায় না, এমও যায় না, তাহলে কোনটা যাবে বলেন, কোনটা যায়? ইয়েস, ইজ যায়। তাহলে এখানে হ্যাজ হবে না, ইজ হবে, তাহলে আনসার হবে এ। এবার দেখেন আরো উদাহরণ, স্যার আরো কয়েকটা উদাহরণ দেন। আর চলেন আরো উদাহরণ দিই। আমি ছাত্র, দেখেন আমি ছাত্র, আমি ছাত্র, দেখেন এই বাক্যে কোনো ভার্ব নাই। দেখেন আমি বাজারে যাই, বাজারে যাই, আমি বাজারে যাই, হ্যাঁ, আমি বাজারে যাই, এই বাক্যে ভার্ব আছে, এই যে যাই, তাহলে কি হবে? আই গো টু মার্কেট, আই গো টু মার্কেট। ওকে ফাইন। এবার দেখেন আমি ছাত্র, এখানে কিন্তু ভার্ব নাই, মানে বাংলা বাক্যে ভার্ব নাই। তাহলে যেসব বাক্যে বাংলা বাক্যে ভার্ব না থাকে সেই বাক্যে ভার্ব হয় এম ইজ। আর তাহলে আমি ছাত্র কি হয়ে যাবে? তাহলে ভার্ব কি হবে? এম, এম হবে। এই যে তাহলে আমি মানে আই, আয়ের সাথে কোনটা যায়? যেটা ম্যাচ করে। আয়ের সাথে আর যায় না, ইজ যায় না, তাহলে কোনটা যায়? এম যায়। তাহলে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এবার দেখেন তারা ছাত্র, তারা ছাত্র, তারা ছাত্র। এবার দেখেন এখানেও ভার্ব নাই, তাহলে কি হবে? দে। তাহলে এখানে ভার্ব কি হবে? তারার সাথে দে এর সাথে কি এম হবে না ইজ হবে না কি হবে? আর হবে। তাহলে দে আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্ট। এবার দেখেন সে ছাত্র, সে ছাত্র, সে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন সে ছাত্র, সে ছাত্র। এবার দেখেন এই বাক্যে কোনো ভার্ব আছে না, তাহলে কি হবে? হি। তাহলে হি এর সাথে কোনটা যায়? আর যায় না, এম যায় না, কি যায়? ইজ যায়। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। বলেন এই ব্যাপারটা যারা প্রথম জানলাম তারা লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। একটা ট্রান্সলেশন আপনাদের শিখিয়ে দিলাম, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বাস করেন আপনি এই 70টা টিপ দিয়ে শত হাজার হাজার ট্রান্সলেশন করতে পারবেন, হাজার হাজার ট্রান্সলেশন করতে পারবেন। হ্যাঁ, এ দেখেন আমি আরো দেই। আমি যদি বলি কথার কথা, পরীক্ষায় আসলো ট্রান্সলেশন পরীক্ষা আসে, 10টা 20 মার্কের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার ট্রান্সলেশন আছে। বাংলাদেশ, বাংলাদেশ একটি ধরেন সুন্দর দেশ, আমি বললাম সুন্দর দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, সুন্দর দেশ। খুব খেয়াল করেন, বললাম বাংলাদেশ একটি সুন্দর দেশ। তাহলে দেখেন এই বাক্যে কোনো ভার্ব নাই, তাহলে আপনি ভার্ব কোথা থেকে আসবেন? এই যে দেখেন বাংলাদেশ, বা আমি লিখলাম বিডি, তারপরে কি হবে? যেহেতু ভার্ব নাই তার সাথে কি হবে? অ্যামিজার। বাংলাদেশ ইজ বা বিডি ইজ এ নাইস কান্ট্রি, নাইস কান্ট্রি অথবা বিউটিফুল কান্ট্রি, যা দেন। ঠিক আছে না? বুঝছেন বিষয়টা, বুঝছেন কিনা? এই জিনিসটা যারা প্রথমবার জানলেন তারা লিখেন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। টিস্যু দিও এখানে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি বুঝছেন না বিষয়টা? দেখেন আপনি এই ধরনের যত বাক্য আছে পৃথিবীতে সব পারবেন। এমন আমি চাইলে আপনাদেরকে, যদি আমাকে বের করে দেখাতে বলেন, শত শত হাজার হাজার বাক্য দেখাইতে পারবো। পরীক্ষায় আসে আমার বাবা, কথার কথা, আমার বাবা একজন ধরেন কৃষক, কৃষক। তাহলে এই যে ট্রান্সলেশন করবেন, এখানে কিন্তু ভার্ব নাই। দেখেন এখানে কোথাও ভার্ব আছে? বাংলা বাক্যে কোথাও ভার্ব নাই। তাহলে কি হবে? মাই ফাদার, মাই ফাদার। এবার ভার্ব কি হবে বলেন? এখানে সাবজেক্ট দিলেন, সাবজেক্টের পরে কার সাথে ভার্ব দেওয়া, ভার্ব কি হবে? যেখানে ভার্ব নাই সেখানে অ্যামিদার, অথবা পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার হইতে পারে, যাই হোক। তাহলে মাই ফাদার, তাহলে কি দিবেন? ইজ দিবেন। মাই ফাদার সাথে এম যায় না, আর যায় না। তারপরে এ ফার্মার। এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার বাক্য ট্রান্সলেট করতে পারবেন এই ছোট্ট একটা টিপস দিয়ে। ওকে ফাইন। 37 নাম্বার ক্লিয়ার হয়ে গেল। 38 নাম্বার, আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আমাদের এক একটা প্রশ্ন মানে এক একটা টপিককে রিপ্রেজেন্ট করে। সেন্টেন্স কারেকশনের এক একটা প্রশ্ন মানেই পুরো এক একটা টপিক, পুরো এক একটা টপিক। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুবই মজার একটা প্রশ্ন। রহিম প্লে এভরিডে লেট ইউ। আপনারা ভুল ধরতে পারতেছেন? দেখেন এই ভুলগুলো যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারা সার্থক। আমি তো আসলে মানে আল্লাহর হতে পারি, বাকি আপনাদের ধরতে হবে। হ্যাঁ, আপনাদের ধরতে হবে। দেখি এইগুলো কোথায় ভুল, কোন প্রশ্নটা? এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে সঠিক বাক্যটা বের করেন, শুদ্ধ বাক্যটা বের করেন। বাকি একটা থাকবে সঠিক বাক্য, বাকিগুলো থাকবে ভুল। কিন্তু কেন ভুল সেটা বুঝতে পারলে আপনি সাকসেস। বলেন তো কেন ভুল? রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রহিমের সাথে কি প্লে হবে না? তো কি হবে? প্লেইজ হবে। তাহলে এটা ভুল। লেট ইউএন, যে লেট, এই যে লেট, লেটের পরে মনে রাখবেন, লেটের পরে লেট, এরপর লিখে রাখেন লেট এর পর প্রনাউনের প্রনাউন এর অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পর প্রনাউনের কি হয়? আমার অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পর প্রনাউনের
অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোথা থেকে আসলে, তাহলে এটা কাটা, তাহলে কি হবে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ভাইয়া হিম। এই প্রশ্নটা পরীক্ষা এতবার আসছে, স্টুডেন্ট লাইফে আমার দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে, এতবার আসছে পরীক্ষায়, এতবার আসছে, দেখতে দেখতে আমার কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তাহলে লেট ইউ এন্ড হিম বি উইটনেস, লেট ইউ এন্ড হিম, লেট ইউ এন্ড মি, লেট ইউ এন্ড এরকম সামথিং এলস, কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন কি হবে না আমার, আই এম সাফারিং ফ্রম ফিভার, ইউ নো, আই এম সাফারিং ফ্রম ফিভার, আই এম সাফারিং ফ্রম কি ভাইয়া, ফিভার, আই এম সাফারিং ফ্রম ফিভার। খেয়াল করে দেখেন এই যে আপনি বললেন আই এম সাফারিং ফর ফিভার ফর এ উইক, এক সপ্তাহ ধরে, আমরা বলেছিলাম ভাইয়া কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে সেক্ষেত্রে সেটা হয় ভাইয়া পিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, মনে আছে একটু ভাই বোন আমার, অল্প সময় ধরে চললে সেটা হবে পিসি, আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে, লম্বা সময় ধরে চলমান থাকে, সেক্ষেত্রে হবে পিপিসি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে চলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে সেক্ষেত্রে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ভাই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি হবে আমার আইএনজি। তাহলে খেয়াল করে দেখেন অল্প সময় মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট, লম্বা সময় মানে কি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 3 দিন 5 দিন 3 মাস। দেখেন এক সপ্তাহ মানে কয়দিন, 7 দিন। 7 দিন কি অল্প সময় বলেন, না তো, অনেক সময়। আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট হলে এটা অল্প সময়, কিন্তু 2-3 ঘন্টা 5-6 ঘন্টা 2-3 দিন 5-7 দিন 2-3 বছর হলে লম্বা সময়। তাহলে যেহেতু লম্বা সময় ধরে চলতেছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তার মানে হ্যাভ বিন হ্যাজ বিন হবে। এখানে এম বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবী মানে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি হবে প্রিয় হবে না আমার, এর সাথে কি হয় হ্যাভ হয়, তারপরে কি হবে বিন হবে। সাফারিং তো এখানে দেওয়াই আছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক। স্যার থেকে ইংরেজির এত অলিগলি শিখলাম, হয়তো স্যারের সাথে পরিচয় না হলে জীবনের এগুলো শেখা হতো না। কৃতজ্ঞতা, হ্যাঁ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক দোয়া। কারণ মানুষ আসলে কি বলবো, মানে কৃতজ্ঞ হয় না সাধারণত, কিন্তু আপনারা অনেক কৃতজ্ঞ, এই জন্য ভালো লাগে। বেশিরভাগ মানুষ সাধারণত কৃতজ্ঞ হইতে চায় না, কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না, কিন্তু আপনারা অনেক কৃতজ্ঞ, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি অনেক দোয়া। যাই হোক, তাহলে এবার খেয়াল করে দেখেন আমরা ফাইনালি এটাও ভুল এটাও ভুল এটাও ভুল। তাহলে এটা কি, এটা অটো শুদ্ধ, শুদ্ধ হলেও শুদ্ধ না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ। আসলে কি ভাই শুদ্ধ, এটা কেমনে বুঝবো শুদ্ধ, যেখানে দেখবেন মানে ইট ইজ এর পরে হু আছে, ইট ইজ এর পরে কি আছে হু আছে, ইট ইজ এর পরে কি আছে হু আছে, জাস্ট হু কেটে দিবেন, হু কেটে দিলে আনসার বের হয়ে যাবে। দেখেন তাহলে এর সাথে কি হবে বলেন, এম হয়, শুদ্ধ। তাহলে পৃথিবীর যেখানে দেখবেন ইট ইজ এর পরে হু আছে, কি আছে হু আছে, হু কেটে দিবেন, হু কেটে দিলে দেখবেন আনসারটা কি শুদ্ধ বেড়ে গেছে। আটত্রিশ নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 38 কে আলহামদুলিল্লাহ, 38 কে আলহামদুলিল্লাহ, 38 কে আলহামদুলিল্লাহ, 38 কে আলহামদুলিল্লাহ। এই নাম্বারটা হচ্ছে ওই যে কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে চলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর কোনো একটা কাজ যদি লম্বা সময় ধরে চলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। বলতেছে ফর এ উইক, এক সপ্তাহ ধরে অসুস্থ, তাহলে এক সপ্তাহ মানে কয়দিন, 7 দিন। 7 দিন কি অল্প সময় না লম্বা সময়, লম্বা সময়। আর লম্বা সময় ধরে হইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাভ বিন, বারবার সাথে আইএনজি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। এবার বুঝতে পেরেছেন বলেন 39 কে পারবে দেখি, শুধু বলতে 39 কে পারে, দ্রুত দ্রুত 39 কে পারে দেখি। দ্রুত বলতে হবে দেখি 39 ভুলগুলো বলতে পারবেন, কোথায় কোথায় ভুল, কেন ভুল। আমি এক সপ্তাহ ধরে অসুস্থ ভাই, মিনিং তো বললাম।
আমি এক সপ্তাহ ধরে অসুস্থ, আমি এক সপ্তাহ ধরে কি ভাইয়া অসুস্থ, আমি এক সপ্তাহ ধরে কি ভাইয়া অসুস্থ। দ্রুত দ্রুত বলেন দেখি কে পারে। এখানে কোথায় ভুল সেটা বলতে হবে, কোথায় ভুল বলতে পারবেন। বিশ্বাস করেন এটা বলতে পারলে আপনার স্মার্টনেস অনেক বাড়বে। যে বলতে পারবেন তার স্মার্টনেস অনেক বাড়বে, এবং সে আজকের ক্লাসের লিজেন্ড। যে বলতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, সে আজকের ক্লাসের লিজেন্ড, সে আজকের ক্লাসের কি ভাইয়া লিজেন্ড। দ্রুত বলতে হবে, ভুলগুলো বলেন না, কোথায় কোথায় ভুল সেগুলো বলেন, ভুলগুলো বলেন, ভুলগুলো বলেন। এই যে গুড, আলমগীর হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, সবচেয়ে বড় ভুলটা ভাই বলে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন প্রিয় ভাই আমার। এই যে হেডের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার, হেডের পরে সবসময় ভিতরি হয়, হেড প্লাস কি হয় ভিতরি হয়, হেড প্লাস কি হবে ভিতরি হয়। কিন্তু এখানে টুক বলতে কোনো সব মানে হবে না, তাহলে কি হবে আই হ্যাড টেকেন। দেখছেন আমাদের ভাইটা অনেক স্মার্ট, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এটা কয়কার কা টাইকার টা। আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। মাকে ভালোবাসার মধ্যে কোনো ভুল নাই, মাকে ভালোবাসাই উচিত। তো মাকে ভালোবাসা এটাতে কি কোনো ভুল নাই। এবার দেখেন আ বিগ নাম্বার অফ মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে নাম্বার বলা যায়, আপনি বলবেন অ্যামাউন্ট। আনকাউন্টেবল নাউনের সাথে কি বলতে হয়, অ্যামাউন্ট বলতে হয়। আর এখানে বিগ না বলে আপনি বলতে পারেন আ লার্জ অ্যামাউন্ট, আ লার্জ অ্যামাউন্ট, আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, অনেক বড় সংখ্যক টাকা, অনেক বড় সংখ্যক টাকা। সত্যের সাথে ভার্ব হিসেবে কি হয় বলেন, সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়, তাহলে সত্যের সাথে সেইড হয় না, কি হবে হি স্পিক্স, সরি যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে স্পোক হবে, হি স্পোক দ্য ট্রুথ। দেখছেন এই জিনিসগুলো বুঝতে হয়, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। এখানে আছে সেইড, আমি বলে দিলাম হি স্পিক্স দ্য ট্রুথ, নো এখানে পাস্ট টেন্স আছে মানে এটাও পাস্ট টেন্স হবে, হি স্পোক দ্য ট্রুথ, সে সত্য কথা বলেছিল। লার্জ অ্যামাউন্ট অফ মানি, I had taken my meal at 5 p.m. I love my mother, you know. তাহলে আনসার হবে সি। মাকে ভালোবাসার মধ্যে কোনো ভুল নাই, মাকে ভালোবাসা শুদ্ধ, মাকে ভালোবাসা কি শুদ্ধ। বেশিরভাগ ভাই বোন লিখেছেন সেইডের পরিবর্তে স্পিক হবে, তাহলে আপনারা কি ঠিক করেছেন বলেন? সেইডের পরিবর্তে অনেকে লিখেছেন স্পিক হবে, এটা কি ঠিক হয়েছে বলেন? এটা 100% ক্রস। সেইডের পরিবর্তে না, সেইজ, এই যে সে এর পরিবর্তে স্পিক হবে, সে এর পরিবর্তে কি হবে স্পিক হবে। কিন্তু যখনই লেখা থাকলো সেইড তখন আর স্পিক হবে না, তখন কি হবে যাবে স্পোক হয়ে যাবে। বলেন এই ভুলটা কি বুঝতে পারছেন? তাহলে এই ধরনের ভুলগুলো আমাদের হয় কি না বলেন? এই ধরনের ভুলগুলো কিন্তু আমাদের প্রায় হয়, তাই না ভাই বলেন? খুশি খুশি বলেন, আপনারা কি খুশি আছেন? ওকে ফাইন। তারপর দেখেন কি ভাই বোন আমার, 40 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। এই 40 নম্বর প্রশ্নটা পড়া মানে পুরো গ্রামারের একটা টপিক শেষ হয়ে যাবে, গ্রামারের একটা টপিক শেষ হয়ে যাবে, গ্রামারের একটা টপিক শেষ হয়ে যাবে, পুরো একটা টপিক কি হয়ে যাবে শেষ হয়ে যাবে, পুরো একটা টপিক শেষ হয়ে যাবে 40 নম্বর প্রশ্ন পড়লে। আমি ছোট্ট করে পড়াই দিচ্ছি উইদিন কয় মিনিট, 1 মিনিটের মধ্যে আমি চেষ্টা করতেছি, আপনারা খেয়াল করেন। 40 নম্বর মানে পুরো একটা টপিক, 40 নম্বর দিয়ে গ্রামারের একটা টপিক আছে আলাদা। সন্ধ্যা আক্তার দোয়া করবেন, আমি যেন আরো ভালো আপনাদেরকে পড়াইতে পারি, ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আরো ভালো পড়াইতে পারি, আমি যেন আরো ভালো পড়াইতে পারি। এটা আসে না কেন, আমি যেন আরো ভালো পড়াইতে পারি। একটু একটু অপেক্ষা করেন সবাই, এটা আসুক, একটু অপেক্ষা করেন প্লিজ। হ্যাঁ এটা সবাই
খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন দুই ধরনের হয়, প্রশ্ন দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের হয়, দুই ধরনের। একটা হয় ভাই ডব্লিউএইচ কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। আচ্ছা এমবেডেড শব্দটা লিখে দিই, এমবেডেড কোয়েশ্চেন। তাহলে প্রশ্ন হয় দুই ধরনের, খুব খেয়াল করেন। একটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। মনে রাখবেন সাধারণত অসাধারণ অনেক কিছু হইতে পারে পৃথিবীতে, অসাধারণ অনেক কিছু কি ভাইয়া হইতে পারে, অসাধারণ অনেক কিছু হইতে পারে। তবে সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে, শুরুতে থাকলে সেটি প্রশ্ন হয়, প্রশ্ন হয়, প্রশ্ন হয়। খুব খেয়াল করে ডব্লিউএইচ, অথবা এটা আপনাকে আপনি চাইলে বলতে পারেন ডব্লিউএইচ কোয়েশ্চেন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে ফাইন। তাহলে সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে, হ্যাঁ খুব খেয়াল করেন, বাক্যের কোথায় থাকলে? শুরুতে থাকলে সেটি প্রশ্ন হয়, বা সেটি প্রশ্ন হয়, অথবা সেটি ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়, ডব্লিউএইচ কোয়েশ্চেন হয়, ডব্লিউএইচ কোয়েশ্চেন। খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে দেখেন, খুব খেয়াল করেন। হ্যাঁ এক নাম্বার। আর দুই নম্বর হলো ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড মানে তো বুঝছেন, ডব্লিউএইচ ওয়ার্ড মানে হচ্ছে এইগুলো হোয়াই, ওয়েন, ওয়ার, হু, হুম, এগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড বলে আর কি। হ্যাঁ এগুলো তো আপনি জানেন। তো ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, কোথায় থাকে? বাক্যের মাঝখানে, মাঝখানে থাকে, তখন তাকে বলে এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। তখন তাকে বলে এমবেডেড কোয়েশ্চেন। ছোট্ট করে হালকা করে বলে দিচ্ছি, এবং একদম পৃথিবীর সহজ, মানে পৃথিবীর সবচেয়ে সহজ ওয়েতে, একটু শুধু খেয়াল করবেন, তাহলে ভালো লাগবে ইনশাল্লাহ। খুব মনোযোগ হইবেন আমার, কেউ কোনো কথা বলিয়ে না, শুধু খেয়াল করেন, ভালো লাগবে। ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে, খুব খেয়াল করেন, ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকলে সেটা প্রশ্ন হয়, সেটাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন বলে। আর ডব্লিউএইচ ওয়ার্ডটা যখন বাক্যের মাঝখানে থাকে তখন সেটাকে বলে এমবেডেড কোয়েশ্চেন, তখন সেটাকে বলে এমবেডেড কোয়েশ্চেন। খুব খেয়াল করেন, ভালো লাগবে, এমবেডেড কোয়েশ্চেন। তাহলে উদাহরণ, এবার চলুন আমরা উদাহরণ দিয়ে দিব। উদাহরণ আমি যদি বলি হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, দেখেন এটা প্রশ্ন হয়ে গেছে। কেন? ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের শুরুতে আছে, এটা প্রশ্ন হইলো, এবং এটাকে আমরা বলবো ডব্লিউএইচ কোয়েশ্চেন। এটাকে আমরা কি বলবো? ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ কি ভাইয়া? কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন। ওকে ফাইন। এবার আমি যদি বলি কথার কথা, আই নো, আমি আরেকটা বাক্য বললাম, দেখেন খুব খেয়াল করেন। তাহলে এইখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের শুরুতে। খুব খেয়াল করেন, কোথায় আছে? শুরুতে। আমি আরেকটা বাক্য বললাম, আই নো, আই নো হোয়াট হি ওয়ান্টস, হোয়াট হি ওয়ান্টস, হোয়াট হি ওয়ান্টস। এবার দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে ভাই বোন আমার। হ্যাঁ এবার দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে। কোথায় আছে? বাক্যের মাঝখানে, মাঝখানে। তাহলে এটা কোথায় ছিল? শুরুতে। এটা আছে মাঝখানে। আর ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তখন সেটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। এবং ওদের উপর হচ্ছে মনে রাখবেন, খুব মনোযোগ, জাস্ট একটা কথা দিয়ে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়, বাক্যটা প্রশ্নবোধক হয়, বাক্যটা প্রশ্নবোধক হয়, বাক্যটা ইন্টারোগেটিভ হয়। আর ইন্টারোগেটিভ বাক্য মানেই আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব, আগে কি ভাইয়া? আগে ভার্ব পরে সাবজেক্ট, পরে সাবজেক্ট। এবং দেখেন সত্যি সত্যি এই যে আগে ভার্ব আছে, পরে কি আছে? সাবজেক্ট আছে। আর ডব্লিউএইচ ওয়ার্ড, আমি আবার বলছি মনোযোগ, এক কথা শেষ হয়ে যাবে। ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে তখন বাক্যটা প্রশ্নবোধক হয়। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে থাকে বাক্যটা প্রশ্নবোধক হয় বা ইন্টারোগেটিভ হয়। আর ইন্টারোগেটিভ বাক্য মানেই, প্রশ্নবোধক বাক্য মানেই আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট। আর ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে বাক্যটা প্রশ্নবোধক হয় না, হয় না, হয় না। বাক্যটা ইন্টারোগেটিভ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। বাক্যটা অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আবার মনোযোগ, লাস্ট ওয়ান।
ডব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের শুরুতে থাকবে বাক্যটা প্রশ্নবোধক হবে, ইন্টারোগেটিভ হবে। আর ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য মানেই আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। কিন্তু এই সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাই যখন বাক্যের মাঝখানে থাকবে তখন বাক্যটা কখনোই ইন্টারোগেটিভ হবে না, হবে না, হবে না, হবে না, মানে এই অংশটা ইন্টারোগেটিভ হবে না। তখন বাক্যটা অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এই দেখেন আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। কিন্তু স্যাররা হচ্ছে দুষ্টু উকিল। পরীক্ষায় স্যাররা কিভাবে প্রশ্ন বানায়, স্যাররা আমাদেরকে আটকানোর জন্য এভাবে প্রশ্ন বানায়। ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে থাকা সত্ত্বেও স্যাররা আগে সাবজেক্ট পরে ভার্ব না দিয়ে স্যাররা এভাবে প্রশ্নটা বানায়, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি ওয়ান্ট, এভাবে স্যাররা প্রশ্নটা বানায়, এভাবে প্রশ্নটা বানায়। কেন? কারণ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ডব্লিউএইচ ওয়ার্ড দেখলে আগে ভার্ব পরে সাবজেক্ট, এই যে দেখে আসছি ছোটবেলা থেকে, এই জিনিসটা স্যাররা কাজে লাগায়। এই জন্য স্যাররা আগে ভার্ব দিয়ে রাখে পরীক্ষার হলে আর কি। কিন্তু না, ডব্লিউএইচ ওয়ার্ড আমরা বাক্যের মাঝখানে দেখলে থাকলে আমরা আগে ভার্ব দেখলেই কেটে দিব, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব হবে না, হবে না, হবে না, মিনিমাম 20 বার বললাম। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। 30 বার বললাম আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের কোথায় আছে? মাঝখানে। মাঝখানে থাকলে কি হবে না প্রিয় ভাই বোন আমার? ইন্টারোগেটিভ হবে না, বাক্যটা অ্যাসার্টিভ হবে, আগে ভার্ব হবে না, আগে সাবজেক্ট হবে। কিন্তু পরীক্ষা আগে ভার্ব দেওয়া আছে, তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব আছে, একটা অপশনে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে ডি। 40 নম্বরটা বুঝতে পারলে আমাকে কমেন্টে লিখে দেন 40 কে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই যে এটার নিয়ে যে টপিক, এই টপিকের নাম হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনের উপর আলাদা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং সেখানে আমরা 10টা 20টা 30টা প্রশ্ন দরকার আমরা সলভ করে আপনাদেরকে দেখাবো। বলে 40 নম্বর কার কার ক্লিয়ার? দ্রুত বলতে হবে। 40 নম্বর ক্লিয়ার কমেন্টে লিখে দেবো 40 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। 40 নম্বর ক্লিয়ার হলে দ্রুত দ্রুত। জীবনে যারা প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অথবা লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। জীবনে যারা প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। 40 নম্বর কার কার করে দিয়ে দ্রুত দ্রুত। আর জীবনে ভুল হয় বলেন ইনশাআল্লাহ, কারণ এটা পরীক্ষার হলে ফাঁদ। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই। আজকে চশমা আনতে ভুলে গেছি, তো এই দূরের দেখতে, মানে দূরের জিনিসগুলো দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এত নিখুঁত পড়ানোর জন্য আল্লাহ স্যার আপনাকে, আচ্ছা আল্লাহ স্যারকে নেখাত দান করেন, আল্লাহ আমার থেকে বেশি আপনাদেরকে নেখাত দান করেন, আপনাদেরকে বেশি সুস্থ রাখেন, বেশি ভালো রাখেন। এটা আমার পক্ষ থেকে এই শুভকামনা সবসময় আপনার জন্য থাকে, যেন আল্লাহ পাক আমার থেকে আমার প্রিয় ভাই বোনদেরকে বেশি ভালো রাখে। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার জানাই দিচ্ছি, সেটা জানলে আপনাদের খুশি ভালো লাগবে। হালকা করে জানাই দিচ্ছি, হালকা করে, পরে এটা নিয়ে ডিটেলস ক্লাস হবে। এখানে হালকা করে একটা তথ্য জানাই দিচ্ছি, সেটা হচ্ছে খুব খেয়াল করেন, এমবেডেড কোয়েশ্চেনে 2টা অংশ থাকে। আচ্ছা এটা মনে চলে গেছে, দেখাই। এমবেডেড কোয়েশ্চেনে 2টা অংশ থাকে। দেখেন ডব্লিউএইচ কোয়েশ্চেনে একটা অংশ থাকে বা একটা ক্লজ থাকে। একটু মনোযোগ দিয়ে প্লিজ একটু বোঝার ট্রাই করেন, বিশ্বাস করেন মনোযোগ দিলে একবার বললে বুঝবেন, নাহলে কিন্তু আপনারা কমেন্টে বলবেন স্যার আবার বোঝান। মনোযোগ দিলে একবার বললে বুঝবেন, আর যদি মনোযোগ না দেন তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্টে বলবেন স্যার আবার বোঝান। আমি কিন্তু আগে ওয়ার্নিং দিয়ে দিলাম, একটু মনোযোগ দেন, হ্যাঁ, একবার বললে বুঝবেন। দেখেন এইখানে একটা বাক্য আছে বা একটা ক্লজ আছে। ডব্লিউএইচ কোয়েশ্চেনে একটা বাক্য বা একটা ক্লজ থাকে। দেখেন এই যে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, মানে একটা বাক্য বা একটা ক্লজ। কিন্তু এমবেডেড কোয়েশ্চেনে খেয়াল করে দেখেন 2টা ক্লজ আছে। দেখেন এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, তাহলে এখানে একটা ক্লজ, তারপরে দেখেন এই যে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এটা একটা ক্লজ। তাহলে
ডব্লিউএইচ কোয়েশ্চেনে একটা ক্লজ থাকে আর এমবেডেড কোয়েশ্চেনে দুইটা ক্লজ থাকে, ঠিক আছে, বা দুইটা বাক্য থাকে। এবার দেখেন যদি ব্যাপারটা এমন ঘটে WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ WH ওয়ার্ডের পরের অংশটা সর্বদা অ্যাসারেটিভ হবে, খুব খেয়াল করেন। WH ওয়ার্ডের দুইটা অংশ থাকে, আমরা একটু বললাম না, দুইটা অংশ থাকে, দুইটা পার্ট থাকে বা দুইটা ক্লজ থাকে। পরের যে অংশটা বা নেক্সট যে অংশটা বা দ্বিতীয় যে অংশটা সেটা সর্বদা অ্যাসারেটিভ হবে। প্রথম অংশটা কি হইতে পারে খেয়াল করে দেখেন, প্রথম অংশটা হইতে পারে ইন্টারোগেটিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসারেটিভ। এবার প্রথম অংশটা যদি ইন্টারোগেটিভ হয় শেষে হবে ইন্টারোগেটিভ চিহ্ন, প্রথম অংশটা যদি অ্যাসারেটিভ হয় শেষে হবে অ্যাসারেটিভ চিহ্ন বা ফুল স্টপ চিহ্ন। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আজকে হয়তো খুব বেশি বুঝবেন না, তবে উদাহরণ দিয়ে দিচ্ছি, টেনশন নাই, বুঝবেন না আজকে খুব বেশি বুঝবেন না, কারণ এটার উপর আমরা আলাদা ক্লাস নেব, তখন আপনারা ভালো বুঝবেন। তাও আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখেন এই যে এখানে প্রথম অংশটা, দুইটা অংশ দেখেন, এই যে প্রথম অংশ, আমি শেষের অংশটা আগে লিখি তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। আচ্ছা, প্রথম অংশটা আগে লিখি, সমস্যা নেই। ডু ইউ নো, এই দেখেন এটা কিন্তু প্রশ্ন হয়ে গেল অলরেডি। ডু ইউ নো, তুমি কি জানো, প্রশ্ন। প্রথম অংশটা ইন্টারোগেটিভ আছে, হোয়াট হি ওয়ান্টস, তুমি কি জানো সে কি চায়। এই দেখেন পরের অংশটা অ্যাসারেটিভ, ওকে ফাইন। আর প্রথম অংশটা কি ভাই, ইন্টারোগেটিভ, পরের অংশটা অ্যাসারেটিভ। এবার দেখেন প্রথম অংশের উপর ডিপেন্ড করে এখানে চিহ্ন হবে, যেহেতু প্রথম অংশটা ইন্টারোগেটিভ আছে তাহলে এখানে চিহ্ন দিব কি, ইন্টারোগেটিভ চিহ্ন। এবার দেখেন সেম আরেকটা বাক্য লিখলাম আমি, আই নো হোয়াট হি ওয়ান্টস। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, পরের অংশটা কিন্তু সেম অ্যাসারেটিভ, আমি আগে বলেছিলাম পরের অংশটা সব জায়গায় অ্যাসারেটিভ, এখানেও অ্যাসারেটিভ, অর্থাৎ সবসময় অ্যাসারেটিভ, 12 মাসে অ্যাসারেটিভ, সারা জীবন অ্যাসারেটিভ হবে। ওয়ার্ড, এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে আমরা কি দিব, ফুল স্টপ চিহ্ন দিব নাকি ইন্টারোগেটিভ চিহ্ন দিব, এটা ডিপেন্ড করবে কোথায়, প্রথম অংশের উপরে। দেখেন প্রথম অংশটা কিন্তু ভাই এখানে অ্যাসারেটিভ আছে, আই নো, আমি জানি, আমি খাই, আমি যাই। তাহলে প্রথম অংশ যদি অ্যাসারেটিভ হয়, প্রথম অংশের উপর ডিপেন্ড করে এখানে কি হবে, ফুল স্টপ চিহ্ন হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার, ফুল স্টপ চিহ্ন হবে। প্রথম অংশ যদি ইন্টারোগেটিভ হয়, এটার উপর ডিপেন্ড করে এখানে ইন্টারোগেটিভ চিহ্ন হবে। এই জিনিসটা বুঝছেন, এমন কেউ আছেন যে স্যার এই জিনিসটা বুঝছেন, এটা কিন্তু খুব সহজ জিনিস, খুব কঠিন না। পরের অংশ নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, পরের অংশ সবসময় অ্যাসারেটিভ হবে, কিন্তু প্রথম অংশ যদি ইন্টারোগেটিভ হয়, পরের অংশ ইন্টারোগেটিভ চিহ্ন, প্রথম অংশ যদি অ্যাসারেটিভ হয়, পরের অংশ অ্যাসারেটিভ চিহ্ন। এই জিনিসটা বুঝতে পারলে কমেন্টে একটু লিখবেন এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার, যে স্যার এইটুকু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এমন কি আছেন এটা বুঝছেন, এমন কি আছেন প্রিয় ভাই বোন আমার, একটু বলবেন নাকি প্রিয় ভাই বোন আমার, একটু এমন কেউ আছেন কি স্যার এটাও বুঝছি, এমন কেউ আছেন যে স্যার এটা বুঝছি, ভাই একটু বলবেন নাকি প্লিজ, এমন কেউ আছেন যেটা বুঝছি। এটা খুব সিম্পল জিনিস, কিন্তু এটার কারণে পরীক্ষার হলে প্রচুর ভুল করে আমাদের ভাই বোনরা। কেন ভুল করে জানেন, ভুল করার কারণ হচ্ছে আমাদের ভাই বোনরা না বুঝে, যখন দেখে এখানে ইন্টারোগেটিভ তখন মাইরা দেয় ফুল স্টপ চিহ্ন, মাইরা দেয়, আবার যখন এখানে অ্যাসারেটিভ আছে তখন মাইরা দেয় হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন, উল্টাপাল্টা করে ফেলে। কিন্তু আজকে পড়ার জীবনে ভুল হবে না। অবশ্যই এটার উপর ডিটেলসে একটা ক্লাস নেবো আমরা, একদম A to Z ক্লাস নেবো, একটা ক্লাস নিয়ে নেবো, তারা এটার উপরে ডিটেলসে একটা A to Z নিয়ে নেবো, আমরা ক্লাস নিয়ে নেবো। সো আপনাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনাদের আর কি হবে না, সমস্যা হবে না, আশা করি আর সমস্যা হবে না ইনশাল্লাহ। যাই হোক, 40 নম্বর ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমরা সামনে চলে যাই। দেখা তো এটা কেউ পারেন নাকি, এইটা যে পারবেন সে আজকের ক্লাসের কি লিজেন্ড। 41 নম্বরটা দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ। 41 নম্বর যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আপনারা বলেন ভুলগুলো কোথায়, দ্রুত বলেন ভুল কোথায়।
একটু দ্রুত বলতে হবে প্লিজ, মানে ভুলগুলো বলেন, কোন জায়গায় কি ভুল আছে আপনারা শুধু ভুলগুলো বলেন কষ্ট করে, বাকি কাজটা ভাই দেখতেছি। আপনারা কষ্ট করে একটু শুধু ভুলগুলো একটু বের করে দেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, বাকিটা ভাই দেখতেছি ইনশাল্লাহ। ভুলগুলো একটু বের করে দেন, ভুলগুলো একটু বের করে দেন প্লিজ, দ্রুত ভুলগুলো বের করে দেন। কোথায় বল? তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন পারতেছেন, আমার খুব ভালো লাগতেছে। আসলে আপনারা পারলে আমার ঈদের মতো লাগে, সত্যি বলতে আপনারা পারলে আমার ঈদের মতো আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ অনেকেই পারতেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন এখানে লিখে রাখেন, লিখে রাখেন অল্প সময়, অল্প সময়ের জন্য আপনি যদি কোনো কিছু রাখেন সেক্ষেত্রে সেটা পুট হয়, পুট হয়। পুট দ্য বুক অন দ্য টেবল। টেবিলের উপরে বই কতক্ষণ থাকে? অল্প সময় থাকে। টেবিলের উপর বই রাখলে দেখবেন এটা গেছে আলমারির উপরে, এটা গেছে খাটের উপরে। তার মানে টেবিলের উপরে কোনো কিছু স্থায়ী না, কোনো কিছু লম্বা সময় থাকে না। হ্যাঁ, কি করে আমার টেবিলের উপরে বইটা লাগছে কেটা রে, আমার বইটা টেবিলের উপরে আসলে বইটা কই? আম্মা দেখো তোমার ভূতে কি করছে, আমার বইটা নাই। আম্মা আমার ফেস ওয়াশটা ছিল, ফেস ওয়াশটা টেবিলের উপরে নাই। আম্মা চিরুনিটা কে নিছে গো, টেবিলের উপরে চিরুনি ছিল, নাই। তার মানে হচ্ছে টেবিলের উপরে কোনো কিছু রাখলে সেটা সাধারণত স্থায়ী হয় না, থাকে না, মানে কেউ না কেউ নাড়াচাড়া করে ফেলে। তো টেবিলের উপরে সবকিছু কি হয়? স্থায়ী হয়। তো কোনো কিছু যদি অল্প সময়ের জন্য আমরা রাখি সেক্ষেত্রে ভার্ব হবে পুট। আর কোনো কিছু যদি প্রিয় হয় না আমরা লম্বা সময়ের জন্য রাখি, লম্বা সময়ের জন্য রাখি, সেক্ষেত্রে ভার্ব হবে কিপ। কিপ মানে হচ্ছে লম্বা সময়ের জন্য রাখা। এবার খেয়াল করে দেখেন, টেবিলের উপরে আমরা সাধারণত টেবিলের উপরে সাধারণত আমরা অল্প সময়ের জন্য রাখি, বা রাখলেও এটা থাকে না। আর লম্বা সময়ের জন্য কোথায় রাখি আমরা? লম্বা সময়ের জন্য আমরা রাখি কোথায়? আলমারিতে, আলমারি। তারপরে শোকেস, শোকেস জানি না শোকেসের বাংলা কি, শোকেস, আলমারি যাই বলেন না কেন, এগুলোতে আমরা লম্বা সময়ের জন্য রাখি। কি রাখি? স্বর্ণ রাখি, অলংকার রাখি, টাকা পয়সা রাখি লম্বা সময়ের জন্য। কিন্তু বই, কাগজপত্র এগুলো অল্প সময়ের জন্য রাখা হয়, কলম অল্প সময়ের জন্য রাখা হয়। এই হচ্ছে ব্যাপার। যেহেতু বলা হচ্ছে টেবিল, টেবিলে অল্প সময়ের জন্য রাখি। আবার যেহেতু বলা হচ্ছে বই, বইকে স্থায়ীভাবে রাখে, 5 বছরের জন্য একটা বই রেখে দেয় না, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে টেবিলও অস্থায়ী, টেবিলের উপরে যে কোনো কিছু রাখলে সেটা অস্থায়ী, বই তো আরো অস্থায়ী। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এটা এখানে কি হবে না, তাহলে অল্প সময় যেহেতু এখানে কি হবে? পুট হবে। তারপরে দেখেন ভাইয়া, আপনি আসাদ টোল্ড অথবা সেইড মি এ লায়ার। তার মানে এই বাক্যের অর্থ হচ্ছে আনিস আমাকে কি বললো? মিথ্যাবাদী বললো বা মিথ্যাবাদী বলে ডাকলো। আনিস আমাকে, খেয়াল করে দেখেন এই বাক্যে বলা হচ্ছে আনিস আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো, মিথ্যাবাদী বলে কি ডাকলো। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, কোনো কিছু বলে ডাকা মানে হচ্ছে টোল্ডও না, সেইডও না। কোনো কিছু বলে ডাকা মানেই কল। আর যেহেতু টোল্ড হচ্ছে পাস্ট টেন্স, সেইড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে কি হবে? কল হবে। বলেন, বুঝছেন কিনা? তাহলে আনিস called me a liar, আনিস আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আনিস called me a liar। মানে এখানে বলা হচ্ছে আনিস আমাকে মিথ্যাবাদী বলে, যে মি মানে আমাকে মিথ্যাবাদী বলে ডাকলো, সত্যবাদী বলে ডাকলো। তাই না, বলে চেয়ারম্যান বলে ডাকলো, ক্যাপ্টেন বলে ডাকলো, এরকম কিছু একটা। যাই হোক, এটাও ভুল, এটাও ভুল। এবার পুট ইউর সাইন। এই যে সাইন, এটা হচ্ছে ভাইয়া ভার্ব। সাইন হচ্ছে কি ভাইয়া? ভার্ব। আর এটা হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন, পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের পরে ভার্ব হয়? একটু বুদ্ধি খাটান তো। পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের পরে ভার্ব হয় প্রিয় ভাই আমার? প্রিয় ভাই আমার, পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের পরে ভার্ব হয়? বান্দর পোলাবান, অ্যাডজেক্টিভের পরে ভার্ব হয় না, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। অ্যাডজেক্টিভের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? সারা জীবন অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। তাহলে এখানে সাইন হচ্ছে ভার্ব, সাইন হচ্ছে ভার্ব, সো ভার্ব হবে না, নাউন হবে। তাহলে সাইনের নাউন হচ্ছে সিগনেচার, SIGN, সিগনেচার। এটা হচ্ছে নাউন। এটা কি ভাই? নাউন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ পরে সাধারণত নাউন হয়। ইউর সিগনেচার, ইউর ফাদার, ইউর মাদার, ইউর ব্রাদার, ইউর আঙ্কেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাও কি ভুল? তাহলে আনসার হবে কি ভাইয়া? বি, আসাদ ইজ সিক। এটা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী ঠিক আছে, শুদ্ধ। ক্লিয়ার?
ক্লিয়ার কি হয় আমার 41 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 41 কে আলহামদুলিল্লাহ 41 কে আলহামদুলিল্লাহ 41 কে আলহামদুলিল্লাহ 41 কে। পরের প্রশ্নটা দেখে কি হয় আমার, এটা অলরেডি আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে কি শুরু হয়েছে বাক্য শুরু হলে, মনে আছে বলেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে, এটা আমরা পড়েছি কোথায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে, তাই না বলেন। ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে নাউন কি হবে প্লুরাল, আর ভার্ব কি হবে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি ভাইয়া সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আমরা বলেছিলাম সাধারণত এই যে ভার্ব, সো ভার্ব হয় সাবজেক্ট অনুযায়ী, আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রিপোজিশন, তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, যেগুলো প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কাটলে আমরা কি পেয়ে যাবো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু ওয়ানের সাথে কি এখানে আর হবে, ওয়ানের সাথে আর হয় না। তাহলে দেখেন নাউনটা প্লুরাল হওয়ার কথা, নাউনটা কি হওয়ার কথা প্লুরাল হওয়ার কথা। তাহলে দেখেন নাউনটা এখানে প্লুরাল নাই, এটা কাটা, হ্যাঁ এখানে নাউনটা প্লুরাল নাই, এটাও কি ভাইয়া কাটা। এখানে একটা ব্যাপার অ্যাপোস্ট্রফি আচ্ছা অ্যাপোস্ট্রফি চিহ্নটা, আচ্ছা আমি অ্যাপোস্ট্রফি চিহ্নটা ঠিক করে দিচ্ছি। অ্যাপোস্ট্রফি দিয়েছে ওনারা, অ্যাপোস্ট্রফি হবে না এখানে শব্দটা, ও ফাইন। আচ্ছা খেয়াল করে দেখেন এখানে যে ভুলটা করছে, খুব খেয়াল করে একটু মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে এখানে আর হবে না, ফাইন, এটা কেটে গেল। এবার দেখেন এখানে ব্রাদার্স, এই ব্রাদার কিন্তু হচ্ছে সিঙ্গুলার, ব্রাদার শব্দটা সিঙ্গুলার মানে ভাইয়ের বুঝায়, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি হবে না, এটাও কি ভাইয়া কাটা। এবার খেলো দেখেন এখানে ভার্বটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নাউনটা প্লুরাল নাই, তারপরে এটাও কাটা। নাউনটা প্লুরাল আছে ভার্বটা সিঙ্গুলার আছে, নাউনটা প্লুরাল আছে ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে আনসার হবে সি। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার সি। আনকাউন্টেবল নাউন, আমাদের একজন ভাইয়া লিখছে আনকাউন্টেবল নাউন একা বসে না। ভাইয়া একটু চিন্তা করে আবার বলেন তো, সিক হচ্ছে অ্যাডজেক্টিভ, সিক শব্দটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, আমাদের ভাই বলতেছে সিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভাইয়া আপনি আরেকটু চিন্তা করে বলেন, হ্যাঁ আরেকটু ঠান্ডা মাথায় বলেন, আমার মনে হচ্ছে আপনার মন খারাপ। আরেকটু চিন্তা করে বলেন, সিক হচ্ছে অ্যাডজেক্টিভ, আপনি কমেন্টে লিখলেন আনকাউন্টেবল নাউন হইল। আসাদের সিক মানে আসাদ অসুস্থ, এখন কি অবস্থা আছে অসুস্থ অবস্থায়, আসা কি অবস্থা আছে সুস্থ অবস্থায় আছে, তাহলে যে কোনো অবস্থা ওদের অ্যাডজেক্টিভ হয়, আর সিক তো অ্যাডজেক্টিভ। আপনি আনকাউন্টেবল নাউন কেন বলছেন? আর আনকাউন্টেবল নাউন একা বসে না, এটা কখন বললাম? সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাকি একা বসে না, আনকাউন্টেবল নাউন তো সারা জীবন একাই বলবে, আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল হয় না, বুঝছেন না প্রিয় ভাই বোন? 42 নাম্বার বুঝতে পারলে কমেন্টে লিখবো 42 কে আলহামদুলিল্লাহ, 42 কে। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। এই যে মাঝখানে এটাকে কি বলা হয় জানেন? মনে রাখবেন 2 কমার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ ফ্রেজ। 2 কমার মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। 2 কমার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। 2 কমার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। 2 কমার মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় কি হয়? অ্যাপোজিটিভ ফ্রেজ। যাই হোক, এবার মনে রাখবেন 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কেটে দিতে হয়। 2 কমার মাঝখানে কোনো কিছু থাকলে সেটা কি কেটে দিতে হয়। যাই হোক, প্রশ্ন হচ্ছে এইখানে বলা হচ্ছে মারিয়া, মারিয়ার সম্পর্কে অ্যাপোজিটিভ ফ্রেজ মানে যে বাড়তি তথ্য দেয়, বাড়তি তথ্য দেওয়া হচ্ছে। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অনলি টুডে, মারিয়াকে আমার ছাত্র, মারিয়া মাই ব্রাদার, সরি মারিয়া মাই সিস্টার, মারিয়া মাই আন্টি, সামথিং এলস, মারিয়া মাই গার্লফ্রেন্ড, মারিয়া মাই বউ এফ, সরি থুক্কু, বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। আর এই জন্য প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য 2টা কমা দিতে হয়, 2টা কমা দিয়ে মাঝখানে আটকে দিতে হয়। তো এখানে দেখেন একটা কমা আছে কিন্তু আরেকটা কমা এখানে নাই, মানে এটা ভুল। 2টা কমা লাগবে, বাড়তি তথ্য দিলে 2টা কমা দিয়ে আটকে দিতে হবে। মারিয়া মাই স্টুডেন্ট এরকম কোনো বাক্য পৃথিবীতে হয় না, এখানে 2টা কমাই নাই, তাহলে এটাও ভুল। মারিয়া মাই স্টুডেন্ট ইজ অনলি টুডে, ভার্বের পরে কমা সাধারণত দেওয়া যায় না, তার মানে এটাও ভুল। তাহলে এইখানে দেখেন মাই স্টুডেন্ট হচ্ছে বাড়তি তথ্য, আর বাড়তি তথ্যের আগে পরে কমা দিতে হয়, বাড়তি তথ্যের আগে পরে কমা দিতে হয়, বাড়তি তথ্যের আগে পরে কি দিতে হয় আমার কমা দিতে হয়, তার মানে আনসার হবে এ। 43 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে আলহামদুলিল্লাহ, 43 কে
আলহামদুলিল্লাহ। এমন আরেকটা বাক্য আপনাদেরকে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি যদি বলি কথা কি বলবো, ডাক্তার ইউনুস, ডাক্তার ইউনুস, ইউনুস এ PM of BD, PM মানে প্রাইম মিনিস্টার। ডক্টর ইউনুস ইজ এ নোবেল লিটারেট, নোবেল লিটারেট, নোবেল কি ভাই লিটারেট। তাহলে এই যে দেখেন এইটা ডক্টর ইউনুস সম্পর্কে বাড়তি তথ্য। নোবেল ডক্টর ইউনুস একজন নোবেল লিটারেট পার্সন অথবা নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি, কিন্তু সে এই প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের একজন কি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। তাহলে এই যে 2 কমার মাঝখানে আমরা কি করে দিয়েছি, তার সম্পর্কে বাড়তি তথ্যটা আটকে দিয়েছি। এটা না দিলেও সমস্যা নাই। ডক্টর ইউনুস ইজ এ নোবেল লিটারেট অথবা মারিয়া ইজ অন লিভ টুডে, এটা না দিলেও সমস্যা নাই, এটা বাড়তি তথ্য। আলহামদুলিল্লাহ স্যার, আপনার মতো করে স্টুডেন্টদের পড়াচ্ছি। হ্যাঁ, আমার মতো করে স্টুডেন্টদের পড়াবেন। যদি আমার মতো ভালো লাগে আমার মতো পড়াবেন, না হয় অন্যরকম পড়াবেন, যেভাবে ভালো লাগে সেভাবে পড়াবেন। ওকে ফাইন। এবার দেখেন 44, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। 44 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই মজার। আমি একটু দেখতে চাই আপনাদের দৌড় কতটুকু, একটু বলতে হবে। 44 যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারবে, দ্রুত বলতে হবে প্লিজ। 44 দেখি কে পারে, কে পারে। 44 দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার। প্রশ্নটা কিন্তু আমি পড়াইছি, বলেন তো কোথায় পড়াইছি? এক্স্যাক্টলি কয়েকদিন আগে আমরা পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ পড়ানোর সময় পড়িয়েছি, এবং মজার পর হচ্ছে দেখেন এই যে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলতেছি যে কোনো প্রশ্ন আনসার করার সময় আপনারা শুধু কি পয়েন্ট দেখবেন। যে কোনো প্রশ্ন, পৃথিবীর যে কোনো প্রশ্ন আনসার করতে হলে আপনি কি পয়েন্ট খুঁজে বের করবেন, কি পয়েন্ট খুঁজে বের করবেন। কি পয়েন্ট মানে কি, এই জায়গায় আসলে মূলত প্রশ্নটা কি ধরনের প্রশ্ন, কোথা থেকে আসছে। দেখেন এই যে কোথা থেকে আসছে সেটা বুঝবেন কোথায়, দেখেন শুধুমাত্র এই জায়গাটা দেখলে বুঝে ফেলবেন। যখনই দেখবেন দেন তখনই তো আপনি বুঝে ফেলবেন প্রশ্নটা আসছে সুপারলেটিভ, পজিটিভ সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে। হ্যাঁ, এবং এটা হচ্ছে দেন, তার মানে হচ্ছে এটা কম্পারেটিভ। এটা কি ভাই, কম্পারেটিভ, কম্পারেটিভ। এবার আপনাকে কি খেয়াল করতে হবে, কম্পারেটিভের রুলসে যেতে হবে। আমার কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার?
আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আমার কথা বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? আমার কথা, আমার সাথে কি রাগ করতেছেন? আমার সাথে রাগ করতেছেন? বিষয়টা বুঝছেন কিনা? আপনি কিভাবে প্রশ্ন আনসার করবেন? আনসার করার প্রত্যেকটা প্রশ্ন আনসার করার জন্য একটা কি পয়েন্ট লাগবে, তাহলে এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এই কি পয়েন্ট হচ্ছে দেন দিয়ে আমরা বুঝে ফেলি এটা কম্পারেটিভ, আর কম্পারেটিভ রুলস আমাকে যাইতে হবে। কম্পারেটিভ রুলসটা কি আছে এখানে দেখি। এই যে দেখেন, এই যে আদার লিভিং ম্যান, মেনি লিভিং ম্যান, অল আদার লিভিং ম্যান, এনি আদার লিভিং ম্যান। এবার প্রশ্ন হচ্ছে আমাদের জিনিস হয় দুইটা, কম্পারেটিভ রিলেটিতে দুইটা হয়। একটা হচ্ছে এনি আদার, মনে আছে? এনি আদার প্লাস সিঙ্গুলার, এনি আদার প্লাস সিঙ্গুলার, মনে আছে না? আর একটা হচ্ছে অল আদার, অল আদার, অল আদার। এই দুইটা জিনিস হয়। অল আদার পরে কি হবে? প্লুরাল। তাহলে আমাদের হয় দুইটা জিনিস, একটা হচ্ছে এনি আদার, একটা অল আদার। তাহলে এই খেয়াল করে দেখেন, এই যে আদার, এটা কাটা, মিনি কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। শুধু খেয়াল করেন, দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি যে আমাকে ফলো করার দরকার নেই, কিন্তু আমার পড়াটাকে ফলো করেন। বিশ্বাস করেন আপনাদের জীবনটা অনেক সহজ হবে, মানে পড়াশোনার জীবনটা অনেক সহজ হবে। দেখেন কেমনে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া হয়ে গেল। কেমনে কেমনে বুঝছেন? খেয়াল করবেন কেমনে স্যারে আনসার করে, এই জিনিসগুলো খেয়াল করবেন, তাইলে হবে। যাই হোক, তাহলে এখানে থাকলো অল আদার, এনি আদার, এই যে অল আদার, এনি আদার। এবার এনি আদারের পরে সিঙ্গুলার নাউন, অল আদারের পরে প্লুরাল নাউন। তাহলে ভুল কোথায় হবে আপনি নিজে থেকে এটা বোঝার চেষ্টা করবেন, ভুল কোথায় হইতে পারে। এখানে এনি আদারে ভুল হবে না, অল আদারে ভুল হবে না। ভুলটা কোথায় হইতে পারে? সিঙ্গুলার জায়গায় প্লুরাল থাকতে পারে, প্লুরাল জায়গায় সিঙ্গুলার থাকতে পারে। এটা নিজে থেকে বোঝার চেষ্টা করবেন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এনি আদারের পরে দেখেন এই যে এখানে প্লুরাল দেওয়া আছে, এনি আদারের পরে প্লুরাল দেওয়া আছে, প্লুরাল প্লুরাল। এনি আদারের পরে কি প্লুরাল হবে? দেখেন এনি আদারের পর সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, এখানে প্লুরাল দেওয়া আছে ম্যান। ম্যানের সিঙ্গুলার হচ্ছে ম্যান, ম্যান হচ্ছে সিঙ্গুলার, এই ম্যান হচ্ছে প্লুরাল। তার মানে এটা কয়কার কা? টয়কার টা। তার মানে आंसर হবে বয় ফ্যাকার সি। The man appears to be stronger than all other living men in the world, you know. এবার বলেন বুঝছেন কিনা? আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। অনেক সময় অনেক কিছু বলতে গিয়েও বলি না, কারণ আপনারা আসলে এখানে অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছেন, অ্যারাউন্ড 5,000-এর কাছাকাছি। তো 5,000-এর ভাই বোনদের মেন্টালিটি 5,000 রকমের। আমি কোনো ভালো কথা বললে অনেকে এটা ভালোভাবে নেন, মানে কি বলবো, অনেকে অনেকভাবে নেন। মানে একটা ভালো কথাই অনেকে এটা আবার খারাপ ভাবেও নেন। এই জন্য এখন অনেক কিছু চিন্তা করতেছি, বলবো না আর কি, স্কিপ করবো। কারণ লস হলে তো আপনাদের হবে, আমার সমস্যা কি? আমার নিজেকে তো আমি ভালো রাখতে হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা বাঙালি তো, বুঝছেন, দিস ইজ রিয়েলি কি বলবো, মানে বাঙালি হয়তো আমরা এমনই। আচ্ছা, এবার এই সিস্টেমটা কি বুঝছেন? সিস্টেম বুঝছেন এমন কে আছেন? কমেন্টে লিখেন স্যার সিস্টেম বুঝে গেছি। সিস্টেম এমন কেউ যদি থাকেন সিস্টেমটা বুঝছেন, কমেন্টে আমাকে একটু জানান যে স্যার সিস্টেম বুঝে গেছি। আলহামদুলিল্লাহ, দ্রুত সিস্টেমটা বুঝছেন এমন কেউ আছেন? এই প্রশ্নের সিস্টেমটা বুঝতে পারলে আমাকে বলেন যে স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, দ্রুত বলেন। এবার দেখেন এই প্রশ্নটা কে কে পারবেন? একটু আমি বারবার বলতেছি, শুধু কি পয়েন্ট খেয়াল করবেন যে কোথায় ভুল হইতে পারে। সবাই শুধু কি পয়েন্ট খেয়াল করবেন, সবাই সবাই দ্রুত চেষ্টা করবেন। over a billion, a billion people. দেখেন বারবার বলছি, শুধু কি পয়েন্ট খেয়াল করবেন। স্যার আপনি বলেন সবাই তো আর একরকম না, আপনার যা বলা দরকার আপনি বলে যাবেন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর উপর ভরসা করে তো বলি, কিন্তু বাসটা দেওয়ার সময় তো আর মানুষ খেয়াল করে না, দিয়ে দেয়। তো স্যার নাকি এটা খেয়াল করে না, বার দেওয়া দরকার দিয়ে দেই, বুঝছেন না?
বার দেওয়ার সময় খেয়াল করে না, এটা স্যার স্যারকে এভাবে বলা যায় না, স্যারের সাথে বেয়াদবি করলে পুরো জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে, এটা কারো মনে থাকে না। মনে হয় যে দূর দিয়ে দিই, বার দেওয়ার দরকার দিয়ে দিই, আমি টাকা দিয়ে উঠতে দিচ্ছি, আপনি আবার কিসের স্যার, বার দেওয়া দরকার দিয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। তো অনেকের কথাবার্তা এত মানে ডিসগাস্টিং টাইপের, মানে একটু খেয়াল করে না মানুষজন। যাই হোক, আচ্ছা শোনেন না আপনি ভাই বোন আমার, শুধু কি পয়েন্ট খেয়াল করবেন। দেখেন আমি কিন্তু কি পয়েন্ট অলরেডি পেয়ে গেছি। কি পয়েন্টগুলো কি কি হইতে পারে খেয়াল করেন, কি পয়েন্টগুলো কি কি হইতে পারে। এখানে কি পয়েন্ট কি দেখেন, এই যে একটা বাক্য, এখানে কোথাও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভুল করলে কোথায় করতে পারে, ভার্বে করতে পারবে, এবং সত্যি সত্যি তাই হয়েছে। দেখেন এই ভার্বের মধ্যেই ভুল। দেখেন এই বাক্যটাতে এখানে বলা হচ্ছে ওভার আ বিলিয়ন পিপল ইউজিং, তাহলে বাক্যের মাঝখানে এভাবে শুধু ভার্ব আইনজি দেওয়া যায় না। মানে আমি ধরে নিলাম এটা কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করতেছে উনি, মানে প্রশ্নকর্তা। তো কন্টিনিউয়াস বানাইলে তো কি লাগবে বলেন, এমিদার 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 অথবা ওয়াজার, অর্থাৎ একটা বিভার্ব লাগবে। কিন্তু এখানে দেখেন কোনো বিভার্ব নাই, তার মানে এটা কয়কার কা কয়কার টা কয়কার কা কাটা। এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, এ বিলিয়ন পিপল, ইউ নো এ বিলিয়ন পিপল, 100 কোটি মানুষ। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে কি এস বাই এস হয় না? তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে এটা কয়কার কা কয়কার টা। এবার দেখেন পিপল হচ্ছে ভাইয়া একটা কালেকটিভ নাউন, পিপলের সাথে এস দেওয়া যায় না, পিপলের সাথে এস হয় না, শুধু হয় বাংলাদেশের নামে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশের নামে পিপলস হয়, এছাড়া হয় না। যাই হোক, তো পিপল মানে জনগণ, তার মানে খেয়াল করে দেখেন পিপল এটা ঠিক আছে, ইউজ এটা ঠিক আছে, তার মানে আনসার হবে বি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। তো এই জন্য কি পয়েন্টগুলো খেয়াল করতে পারলে দেখবেন যে আল্লাহর হতে আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, আর জীবনেও কি ভুল হবে। কি পয়েন্ট কি পয়েন্ট খেয়াল করেন, কি পয়েন্ট কি পয়েন্ট কি ভাই, দেখেন আমি অলরেডি কি পয়েন্ট পেয়ে গেছি, এই যে কি পয়েন্ট অলরেডি পেয়ে গেছি আমি, দেখেন কি পয়েন্ট অলরেডি আমি পেয়ে গেছি। দেখেন আমি কিন্তু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই প্রশ্নের কি পয়েন্ট হচ্ছে ভাইয়া, দেন। খেয়াল করে দেখেন, সো আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে পড়িয়েছি প্রিয় ভাই বোন আমার, প্রেফার, এই যে প্রেফার মনে আছে, প্রেফার, এবং হচ্ছে ভাইয়া প্রেফারেবল, প্রেফার এবল, প্রেফার এবং প্রেফারেবল, এদের পরে কি হয় বান্দর পোলাবান, মনে আছে? তাহলে সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটিরিয়র টু, পোস্টেরিয়র টু, হ্যাঁ মনে আছে না? ওকে ফাইন। তাহলে প্রেফার বা প্রেফারেবল টু, তাহলে টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, টু নাই মানে কাটা, একটা অপশন টু আছে, আনসার হবে ডি। বলেন সহজ না করেন, পারবো? 46 ক্লিয়ার হলে লিখেন 46 কে। আলহামদুলিল্লাহ। আমি বারবার বলছি একটু ভাই বোন আমার, আমাকে যদি ভালো না লাগে আপনারা আমাকে ফলো করবেন না, কিন্তু আমার পড়াটাকে ফলো করেন, দেখবেন সহজ সহজ লাগবে, তাই না? একটু মজা লাগতেছে না বলেন, সত্যি করে বলেন মজা না? কি পয়েন্ট খেয়াল করবেন, কি পয়েন্ট মানে বুঝছেন তো, কি পয়েন্ট, কি পয়েন্ট খেয়াল করবেন, কি পয়েন্ট, কি পয়েন্ট মানে যেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কোন জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এটা আপনাকে প্রশ্ন দেখেই বুঝতে হবে। বুঝতে পেরেছেন প্রিয় অনেকেরা? এখানে দেখেন এই যে ডেথ, সব জায়গায় ডেথ, তো এখানে কোনো ভুল নাই, এখানে সব দেখেন সব জায়গায় ইস, তাহলে এখানে কোনো ভুল নাই, বুঝছেন না? এই জিনিসগুলো খেয়াল করবেন। আজকে আমরা চেষ্টা করব 50 নাম্বার পর্যন্ত প্রশ্ন পড়ার, ইনশাআল্লাহ 50 পর্যন্ত পড়ার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় অনেকেরা গলিত ভাইবোন, এইখানে কি ধরনের একটা প্রশ্ন বানাইছে দেখেন, এখানে আমরা কোথাও দেখতে পাচ্ছি দ্যাট আছে, কোথাও দেখতে পাচ্ছি হুইচ আছে, তাহলে এটা একটা কি পয়েন্ট, হয় দ্যাট হবে না হয় হুইচ হবে। ওকে ফাইন। এবার দেখেন এইখানে আমি আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, খুব মানে যাওরা একটা প্রশ্ন। দেখেন এখানে দ্যাট এবং হুইচ একসাথে দিয়েছে, খেয়াল করছেন? অপশন এতে দ্যাট শার্ট হুইচ হি বট, না দ্যাট এবং হুইচ একসাথে হয় না, দ্যাট এবং হুইচ একসাথে হয় না। দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যে কোনো একটা হবে। দ্য শার্ট হুইচ হি বট অথবা দ্য শার্ট দ্যাট হি বট, তাহলে দুইটা একসাথে হয় না, এই জন্য এটা কয়কার কা কয়কারটা। এবার দেখেন এখানে দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার, তারপরে হচ্ছে হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার। বাক্যের শুরুতে এভাবে হুইচ ব্যবহার করা যায় না, বাক্যের শুরুতে এভাবে হুইচ ব্যবহার করা কি যায় না। আপনি এখানে বলতে পারেন দ্য শার্ট হুইচ হি বট, দ্য শার্ট হুইচ হি বট, কিন্তু হুইচ শার্ট হি বট ইজ ব্লু ইন কালার এমন বাক্য এই পৃথিবীতে নাই, এটাও কাটা। এবার প্রশ্ন হচ্ছে এখানে দা আছে, এখানে শার্ট আছে, দ্যাট এবং হুইচ, সো এখানে শুধু পার্থক্য হচ্ছে দ্যাট এবং হুইচ, শুধু পার্থক্য দ্যাট এবং হুইচ। এই দুইটা বাক্যে সব ঠিকঠাক আছে, হি বট ইজ ব্লু ইন কালার সব ঠিক আছে, দ্যাট এবং হুইচ। প্রশ্ন হচ্ছে দ্যাট হবে না হুইচ হবে। মনে রাখবেন দ্যাট হয় essential clause, essential you know essential clause,
আর একটা হচ্ছে নন এসেনশিয়াল ক্লজ। নন এসেনশিয়াল ক্লজ এটা হচ্ছে জরুরি, আর হচ্ছে জরুরি না। জরুরি না খুব খেয়াল করেন, একটা হচ্ছে জরুরি, একটা হচ্ছে জরুরি না। যেসব বাক্যে জরুরি মানে ইনফরমেশনটা বা তথ্যটা জরুরি সেক্ষেত্রে দ্যাট হয়। যেসব বাক্যে ইনফরমেশনটা জরুরি না সেসব বাক্যে কি হয় প্রিয় ভাই বোন আমার, হুইচ হয়। এবার খেয়াল করে দেখেন, দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার। যেই শার্টটা সে কিনেছে সেটা ব্লু কালারের। খেয়াল করে দেখেন এই যে এই অংশটা খুব খেয়াল করেন, একটু মনোযোগের সাথে শুধু এই অংশটা খেয়াল করবেন। আমি মার্ক করে দেখাই, হাইলাইটস করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই অংশটা দ্য দ্যাট হি বট হুইচ হি বট। এবার বলেন এই বাক্যে দ্যাট হি বট বা হুইচ হি বট, যেটা সে কিনেছে, অর্থাৎ সহজ করে আমি বলি সে কিনেছে, যেটা সে কিনেছে এই যে অংশটা, এইটা কি গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ, কি বলতে পারবেন? একটু কমেন্টে বলতে হবে প্লিজ, একটু কমেন্টে বলেন দ্রুত। এই অংশটা সে শার্টটা কিনছে, এই অংশটা কি এই বাক্যের জন্য জরুরি না জরুরি না? একটু বলেন। দ্য শার্ট, যেই শার্টটা সে কিনেছে সেটা ব্লু কালার। ভাইয়া শার্টটা কি মানুষে কি চুরি করে শার্ট আনে? শার্ট তো সবাই কিনাই আনে। মনোযোগ, শার্ট কি মানুষ চুরি করে আনে? না তো, শার্ট তো সবাই কিনেই আনে। তার মানে সে যে কিনে আনছে এই কথাটা আপনি দেখি, আপনারা একটু বলেন দ্রুত দ্রুত বলেন, এই কথাটা কি জরুরি না জরুরি না? এই বাক্যের জন্য এই কথাটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? এসেনশিয়াল ক্লজ মানে হচ্ছে ভাইয়া যেই ক্লজটা বা যেই অংশটা জরুরি লাগবেই, আর নন এসেনশিয়াল ক্লজ মানে হচ্ছে জরুরি না, যে অংশটা না হইলেও চলবে। বলেন এই বাক্য, দুইটা বাক্যের জন্য বা এই বাক্যের জন্য এই অংশটা কি জরুরি? সে কিনে আনছে, এটা কি জরুরি না প্রিয় ভাই বোন আমার? সে কিনে আনছে এই কথাটা গুরুত্বপূর্ণ না বা জরুরি না। শার্ট কি মানে চুরি করে আনে? সে যদি নাও বলে যে সে কিনে আনছে, তাও বোঝা যায় যে শার্টটা কিনেই আনছে। শার্ট কিনে আনছে এটা বলার দরকার নেই, শার্ট কিনে আনছে এটা জরুরি না, কারণ শার্ট তো মানুষ চুরি করে আনে না, সাধারণত কিনে আনে। তো কিনে আনছে এটা না বললেও বোঝা যায় আর এই কথাটা জরুরি না। আর যেহেতু জরুরি না, আমরা বলেছিলাম দ্যাট হয় কোথায়? যেখানে এসেনশিয়াল ক্লজ বা জরুরি। আর যেখানে জরুরি না সেখানে কি হয়? হুইচ হয়। তাহলে এই কথাটা জরুরি না, তাহলে এটা হবে না, আনতে হবে ডি। অর্থাৎ এটা না বললেও হবে, এই কথাটা আমরা কেটে দিলেও বাক্য হবে। দেখেন এটা আমরা কেটে দিলেও বাক্য হবে, দেখেন এটাও কেটে দিলেও বাক্য হবে। দ্য শার্ট ইজ ব্লু, শার্টটা ব্লু কালারের, অনেক সুন্দর। শার্টটা ব্লু কালারের, অনেক সুন্দর, এটা বলা দরকার আছে? যেই শার্টটা হ্যাঁ কিনে আনছে সেইটা ব্লু কালার, যেই শার্টটা সে কিনে আনছে সেটা ব্লু কালার। নো, কিনে আনছে এটা বলা দরকার নেই, শার্ট তো কেউ চুরি করে আনে না। তাহলে শার্টটা কি ব্লু কালার, অনেক সুন্দর একটা শার্ট, অনেক সুন্দর একটা শার্ট, ব্লু কালারের শার্ট। হ্যাঁ, শার্ট বলে চুরি করে আনে, লাবণী বিনতে হাকিম, হয়তো আপনি চুরি করে আনেন, সবাই কি চুরি করে আনে না? সবাই নিজের মতো চোর ভাবলে হবে? এই পাগলি। ওকে, যাই হোক, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। এটা বুঝতে পেরেছেন? কেউ আছেন নাকি এমন কেউ আছেন যে বুঝছেন? বুঝতে পারলে লিখেন 47 কে আলহামদুলিল্লাহ দ্রুত। এমন কেউ যদি থাকেন এটা বুঝতে পারেন, লিখেন 47 কে আলহামদুলিল্লাহ দ্রুত। এমন কেউ যদি থাকেন যেটা স্যার বুঝে গেছি, 47 কে আলহামদুলিল্লাহ লিখেন, কমেন্টে লিখেন 47 কে আলহামদুলিল্লাহ। এমন কেউ আছেন বুঝছেন এটা? আচ্ছা গুড, জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি, গুড। যারা বুঝতে পেরেছেন তাদের জন্য অনেক দোয়া, অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকেন, সুখে থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর কি রইল? দোয়া রইল। ওকে ফাইন, 47 ক্লিয়ার। এরপর বলতে হবে 48 নম্বর। কি পয়েন্ট বের করেন দেখি, কে পারে, কে পারে, দ্রুত দ্রুত, কে পারে দ্রুত।
হ্যাঁ দেখেন এখানে কি পয়েন্ট কি কে বলতে পারবে? বারবার বলতেছি প্রিয় মানিকেরা করে টুকরা ভাই বোন, শুধু কি পয়েন্টটা বার করার চেষ্টা করবেন। শুধু কি পয়েন্ট, শুধু কি পয়েন্ট, শুধু কি ভাইয়া কি পয়েন্ট। এই দেখেন কি পয়েন্ট মানে কি মনে আছে? আমরা বলছিলাম না, আমরা বলছিলাম আপনাদেরকে মনে আছে? দেখেন তো কি পয়েন্ট আমরা বলছিলাম যে নেইদার, নেইদার এর সাথে, নেইদার এর সাথে মনে আছে? নেইদার এই যে আইদার, নাইদার, আইদার, তারপর নাইদার, হ্যাঁ, ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এদের সাথে ভার্ব, ভার্ব সারা জীবন সিঙ্গুলার মনে আছে? ভার্ব সারা জীবন কি ভাইয়া? সিঙ্গুলার। ভার্ব সারা জীবন সিঙ্গুলার। ভার্ব সারা জীবন কি প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। তাহলে খেয়াল করে দেখেন নাইদার যেহেতু আছে, নাইদার যেহেতু আছে মনে আছে? দেখেন তো সিস্টেমটা এক্স্যাক্টলি সিঙ্গুলার। তাহলে এখানে ভার্বটা কি আছে? প্লুরাল, তার মানে কাটা। খেয়াল করছেন এখানে ভার্বটা প্লুরাল আছে তার মানে কাটা। এবার দেখেন কি রে ভাই দুইটা অপশন কি সেম হয়ে গেল নাকি? নাইদার অফ দ্য রোডস, নাইদার অফ দ্য রোডস, লিডস, লিডস। আচ্ছা দুইটা অপশন সেম হয়ে গেছে, আমরা একটা অপশন চেঞ্জ করে ফেলি। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখেন এখানে তাহলে এখানে আর হবে না, এখানে আর হবে না। এবার প্রশ্ন হচ্ছে এই যে নাইদারের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, নাউনটা কি হয়? প্লুরাল হয়। আর ভার্বটা কি হয় প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার হয়। তাহলে ভার্বটা সিঙ্গুলার নাই কাটা, সিঙ্গুলার নাই কাটা। এবার দেখেন নাউনটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। এখানে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, তাহলে নাউনটা প্লুরাল হবে, প্লুরাল হবে। আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে আনসার হবে সি। সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। যেমন ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে, গোজের সাথে এস আছে, ঠিক সেম লিডস এর সাথে কি আছে? এস আছে। বুঝছেন ভাই বোন? এই তো গুড, বুঝতে পেরেছি। 49 কেউ পারবে? 49 who can answer this question? 49 he or she will be the brilliant one for today. দেখি কে পারে? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। Who can answer this question? খুবই সহজ প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, এটা খুবই সহজ প্রশ্ন। জাস্ট মনে রাখবেন এখানে কি পয়েন্ট হচ্ছে কি ভাই? মেয়ে। আমরা জানি মেয়ে থাকলে মাইট হয়, মেয়ে থাকলে কি হয়? মাইট হয়। ওকে ফাইন, সব জায়গায় দেখেন মাইট আছে, মাইট আছে। এবার হয়তো অনেকে ব্যাগা জায়গায় খেয়ে গেছেন স্যার। নো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে দুইটা ব্যাপার মনে রাখবেন। এই যে মে ইউ বি হ্যাপি, এটা কোন ধরনের বাক্য আপনাকে দেখতে হবে? এটা হচ্ছে অপটেটিভ বাক্য, অপটেটিভ। মনে রাখবেন আপনাকে দেখতে হবে ন্যারেশনে, মেক ইট ইনডাইরেক্ট মানে ন্যারেশন, ন্যারেশনে দেখতে হবে কয়েকটা জিনিস। এইটা কোন ধরনের সেন্টেন্স সেটা দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর রিপোর্টিং ভার্বটা দেখতে হবে। এটা অপটেটিভ বাক্য, অপটেটিভ বাক্যে এই যে সেট, এই সেটটা চেঞ্জ হয়ে কি হয়? কারো মনে আছে? ইয়েস, এই সেটটা চেঞ্জ হয়ে কি হয়? মানে আমার উইস্ট হয়। কি হয়? উইস্ট হয়। উইশ নাই মানে কাটা, উইশ নাই কাটা, উইশ নাই কাটা, একটা উইশ আনসার হবে ডি, শেষ। ক্লিয়ার? বুঝছেন ভাই সিস্টেমটা? বুঝছেন? আমি বারবার বলতেছি আপনারা ইংরেজি পারেন না ব্যাপারটা এমন না, সবাই ইংরেজি পারেন। আমি আপনাদের ইংরেজি পড়াবো না, যে সিস্টেমটা ধরাই দিই। সিস্টেমটা কি ধরাই দিই, এই হচ্ছে ব্যাপার। লাস্ট আজকের শেষ প্রশ্ন, 50 নম্বর প্রশ্নটা হবে আজকের শেষ প্রশ্ন। তো এইখানে একটা প্রিপোজিশনের ব্যবহার দেওয়া হয়েছে, আমি প্রিপোজিশনটা লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লিখে রাখেন ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, ফেইথ ইন হোপস ফর, হোপস না আসলে হোপ ফর। তাহলে ফেইথ ইন হোপ ফর, তাহলে ফেইথের সাথে ইন হয়, হোপের সাথে ফর হয়, ফেইথের সাথে ইন হয়, হোপের সাথে ফর হয়, ফেইথের সাথে ইন হয়, হোপের সাথে ফর। তাহলে ফেইথের সাথে ইন নাই, হোপের সাথে ফর নাই, ফেইথের সাথে ইন নাই, হোপের সাথে ফর নাই, ফেইথের সাথে ইন নাই, হোপের সাথে ফর আছে, কাম হবে না। কি হবে? ফেইথের সাথে ইন লাগবে, হোপসের সাথে ফর লাগবে, ফেইথের সাথে ইন লাগবে, হোপসের সাথে কি হবে? ফর হবে। হি হ্যাড ফেইথ এন্ড হোপস ফর দ্য ফিউচার। ভবিষ্যতের প্রতি তার আশাও আছে, বিশ্বাসও আছে, আশাও আছে, বিশ্বাস আছে, আশাও আছে, কি আছে? বিশ্বাস আছে। 50 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 50 কে, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে সেন্টেন্স কারেকশন আমরা 50টা প্রশ্ন পড়েছি। 50টা প্রশ্ন মানে 50টা প্রশ্ন নয় প্রিয় ভাই বোন আমার, 50টা প্রশ্ন মানে 50টা টপিক।
আর 50টা প্রশ্নে আমরা 4টা করে যদি অপশন ব্যাখ্যা করি তাহলে 200টা প্রশ্ন পড়া হয়েছে। তো বাহ্যিকভাবে আপনার মনে হইতে পারে দূর 5 দিনে মাত্র 5টা প্রশ্ন পড়ছি। না প্রিয় ভাই বোন আমার, 5 দিনে 5টা প্রশ্ন নয়, 5 দিনে 5টা ক্লাস নয়, 5 দিনে 50টা প্রশ্ন নয়, 200টা প্রশ্ন সমাধান হয়েছে। বুঝতে পেরেছেন? যাই হোক, নো মোর টুডে। আমরা এখন থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ক্লাস কন্টিনিউ করার ট্রাই করবো, কারণ আমাদের অনেক ভাই বোনরা আমাকে উড়াই দিছে মানে বুঝেন যে স্যার এত সময় ক্লাস করালে তো স্যার আমরা 20 মরে যাবো। কোনো সমস্যা নেই, আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই হবে, কোনো টেনশন নাই। তবু আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। যাই হোক, যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি আমি আবার জানিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার আমাদের জন্য ফুল কোর্সের আয়োজন করেন। স্যার ইংরেজি শিখতেছি, একদম বেসিক থেকে ভালো লাগতেছে, ইংরেজি নিয়ে আল্লাহর মধ্যে কোনো ভয় নেই, কিন্তু স্যার শুধু ইংরেজি দিয়ে কি চাকরি হবে? সত্য কথা এবং ঠিক কথা বলেছেন স্যার। ইংরেজিটা যেভাবে বেসিক থেকে শিখতেছি ঠিক সেম এভাবে বাংলা, হ্যাঁ, বা ইংলিশ, জিকে, ম্যাথ, এভাবে 4টা বিষয় যদি বেসিক থেকে শিখতে পারতাম কত না ভালো হতো। তো আপনাদের অনুরোধে আমরা কিন্তু ফুল কোর্স শুরু করেছি, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় শূন্য থেকে বা বেসিক থেকে পড়ানো হবে। তাই না বলেন? হ্যাঁ, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের ফুল কোর্সে ভর্তি দিতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের কোর্স ফি তো আপনারা জানেন 3500 টাকা। পুরাতনদের জন্য ছিল 1750 টাকা। কিন্তু আমরা আমাদের ভাই বোনদের সুবিধাতে আমরা 1200 টাকা মূল্যে লেকচার শিট বা বই দিব। আমাদের বইয়ের কাজ প্রায় শেষ, ফাইনাল প্রুফ চলতেছে, ফাইনাল কারেকশন, আমাদের ফাইনাল কারেকশন চলতেছে। ফাইনাল কারেকশনের মধ্যে আল্লাহর মধ্যে বাংলা শেষ, বাংলা শেষের দিকে আলহামদুলিল্লাহ। আজকে হয়তো বাংলা শেষ হয়ে যাবে। ইংলিশ ওকে আছে, তারপর হচ্ছে জিকেটা হচ্ছে আমরা লাস্ট, আপনারা জানেন যে জুন মাসে জিকে আপডেট হয়, জুন জুলাইতে অনেক তথ্য আপডেট হয়, বাজেট টাজেট থেকে শুরু করে জিকেটা ফাইনাল আপডেট চলতেছে। এন্ড দেন হচ্ছে আমাদের ম্যাথটাও আলহামদুলিল্লাহ শেষ। এখন শুধু আমরা জাস্ট আমাদের ইকরাম স্যার যেহেতু এটা পড়াবেন, স্যারকে দিয়ে ওভারলুক করাবো, অর্থাৎ মোটামুটি 4টার কাজই শেষ। হয়তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 5 থেকে 7 দিনের মধ্যে হয়তো আল্লাহর মধ্যে আমরা প্রেসে দিয়ে দেবো ইনশাল্লাহ। এন্ড দেন হচ্ছে আশা করা যায় এই মাসের শেষের দিকে অথবা সামনের মাসের শুরুর দিকে আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো। যদিও একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি যেন মানে বিশেষ করে কোনো ভুল না থাকে এবং হচ্ছে মানে সর্বোচ্চ ভালো কিছু যায়, এই হচ্ছে ব্যাপার। আর আমরা চাইলে এটা অনেক আগে দিতে পারতাম, আপনারা বললে আমরা আজকেও দিতে পারবো, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই জিনিসগুলো সুপার দরকার। মানে মনে হয় যে এখানে এই পর্যন্ত মনে হয় 5 বার বা 7 বার কারেকশন দেওয়া হয়েছে, হ্যাঁ, কারণ কোনো যেন ভুল না থাকে। তবুও ভুল থাকবে, আসলে পৃথিবীর এমন কোনো বই নাই যে ভুল থাকে না, সাধারণত ভুল থাকে, কোরআন শরীফ ছাড়া সব জায়গায় ভুল থাকে। তবুও আমরা চেষ্টা করতেছি মোটামুটি 5-7 বার। ইংলিশটা তো বেশ অনেকবার বলা যেতে পারে, 10 বার হয়তো রিভিশন দেওয়া হয়েছে, জিকেটাও 5-7 বার রিভিশন দেওয়া হয়েছে, ম্যাথটাও 5-7 বার রিভিশন। প্রত্যেকটা জিনিসই আমরা বেশ অনেকবার করে কারেকশন করার চেষ্টা করতেছি। যাই হোক, তো আমি আবার বলে দিচ্ছি, আপনারা কিন্তু পরিপূর্ণ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের 1200 টাকা মূল্যের বই পেয়ে যাবেন আমাদের এই কোর্সে ভর্তি হলে বা ফুল কোর্সে ভর্তি হলে। নিবন্ধন প্রাইমারি বা 10 থেকে 20 মিনিটের যে কোনো কোর্স করতে পারবেন। তো আমি আপনাদের জন্য বারবার বলেছি, আপনাদের জন্য 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, আপনার জন্য কোর্স ফ্রি। কোর্সের কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র আমরা যে 1200 টাকা শিট দেবো, এই 1200 টাকা দিলে আপনি কোর্স করতে পারবেন। শুধুমাত্র 1200 টাকা দিলে আপনি কি কোর্স করতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। তো যারা বেশিরভাগ ভাই বোন আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গিয়েছেন ফুল কোর্সে, এখন যদি বাকি থাকেন ভর্তি হয়ে যান, কারণ আমরা একটা ওয়াদা করেছি বা নিয়ত করেছি যে আপনারা হচ্ছেন আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট। আপনারা অলরেডি আমাদের সম্পর্কে জানেন যে আপনারা মানে আমরা আপনাদের কষ্টটা ভালোবাসি, স্নেহ করি, আদর করি, যত্ন করি, হ্যাঁ। তো এরপরেও যদি আপনারা আপনাদেরকে বারবার বলতে হচ্ছে, এটা খুব খারাপ লাগে। তো আপনারা ভর্তি হয়ে যান। আর যদি কেউ ভর্তি না হন, যদি কোনো কারণে সার্কুলার চলে আসে প্রাইমারি বা নিবন্ধনে, সেক্ষেত্রে আমরা নিয়োগ করেছি অন্য সবার কাছে রাখবো আমরা 1750, কিন্তু আপনাদের কাছ থেকে রাখবো 3500 টাকা। এটা আপনাদের জরিমানা। কেন? আপনারা অলরেডি আমাদেরকে চিনেন, জানেন, আপনাদেরকে ভালোবাসেন, আমরা আপনাদের ভালোবাসি, আপনাদেরকে বারবার কেন বলতে হবে? এই জন্য জরিমানা। যাই হোক, আমি আবার বলছি, সার্কুলার প্রকাশ হলে আপনাদের জন্য কোর্স ফি হবে 3500, আর এখন ভর্তি হইলে কোর্স ফি লাগবে না, শুধু সিটের 1200 টাকা দিলেই হবে। বুঝতে পেরেছেন ভাই বোন আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, আর আপনাদের সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে বা উপকৃত হন, অবশ্যই আপনাদের পরিচিতদেরকে বলবেন। আশা করি তারাও আমাদের ক্লাস করে অনেক বেশি উপকৃত হবে, আপনাদের জন্য সারা জীবন দোয়া করবে। আমাদের অনেক ভাই বোন আছে যারা 1 জন 2 জন 5 জন 10 জনকে ভর্তি করাইছে, তাই না বলেন? তো আপনারা পরিচিতদেরকে বলবেন ইনশাল্লাহ, বলবেন তো? বলবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আর ফুল কোর্সে ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, এবং সেরা কিছু পাবেন ইনশাল্লাহ। আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। এই নম্বরে 01767265799 বিঘার নগদ থেকে সেন্ড মানি করে দিলেই হবে ইনশাআল্লাহ।
অলরেডি যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু বুঝতেছে আলহামদুলিল্লাহ কতটা উপকৃত হচ্ছে। আমাদের জিকে ক্লাস মানে ম্যাথ ক্লাস ইকরাম স্যার নিচ্ছেন, অত্যন্ত সুন্দরভাবে পড়ান স্যার, খুবই ভদ্র মানুষ। আমাদের মঈন স্যার, সোহেল স্যার জিকেটা খুব ভালো করে পড়াচ্ছেন। আমাদের সোহেল স্যার বাংলাটা সর্বোচ্চ দিয়ে পড়ানোর চেষ্টা করছেন, আমি সর্বোচ্চ দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। আমাদের ফুল কোর্সের ক্লাস হবে আগামীকাল সকাল 10টায়। হ্যাঁ, আর আমরা এরপর থেকে আপনাদের অনুরোধ রক্ষার্থে রাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। ফুল কোর্সের ক্লাস হবে আগামীকাল সকাল 10টায়। আগামীকাল সকাল 10টায়। স্যার বন্ধ করে দেন। হ্যাঁ, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই হবে। 1200 টাকা পাঠিয়ে দিলেই আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। কোর্স ফ্রি, শুধু সিটের টাকা দিলেই হবে, হ্যাঁ, এই নাম্বারে কল দেন।